কোম্পানি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, কোম্পানিগুলোর আপডেট পাওয়া যায়। সেখান থেকে আপনারা আপডেটগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন। কিভাবে আপডেট পাওয়া যায় পরিষ্কার করে বলি, একজন এমপ্লয়ি তিনি ওই কোম্পানিতে চাকরি করেন, একটা প্রজেক্ট হচ্ছে, সে তার প্রজেক্টের ছবি মাঝে মধ্যেই আপলোড করে। তো এগুলো সার্চ করলেই পাওয়া যায়, আপনারা একটু দেখতে পারেন। আমি আজকে আমার সকল তথ্য ফাঁস করে দিচ্ছি আর কি, যে কারণে যে সমস্ত বাজে কোম্পানিগুলো আমরা দেখি, যে দেখা যায় কোম্পানির মালিকেরা কোম্পানিটার শেয়ার প্রতি বছর ছেড়ে দিচ্ছে। তো তাহলে শেয়ার ছেড়ে দিচ্ছে, তার মানে কোম্পানির মালিকেরই ওই কোম্পানিতে আস্থা নেই। তো যে কোম্পানির মালিকের একটা কোম্পানিতে আস্থা থাকে না, সেই কোম্পানিতে আমি আস্থা রাখতে যাব কেন? আমি তো বাহিরের পক্ষ, আমি তো কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে আমার কোনো অংশীদারিত্ব নাই। দেখেন, বাংলাদেশে প্রসপেক্ট অ্যানালিসিস কেউ করে না, তো আপনারা প্রসপেক্ট অ্যানালিসিস করেন। আমি আমার পোর্টফোলিও উল্লেখ করেছি, পোর্টফোলিও দিয়ে দিয়েছি। বাংলাদেশে শেয়ার বাজারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায়, অবশ্যই যায়, কিন্তু তার জন্য কিছু শর্ত রয়েছে। আমাদের মাঝে স্যার আছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম স্যার আইবিএ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর এবং ওখানকার প্রফেসর হিসেবে আছেন। উনি মূলত লং টার্মে অনেকদিন ধরে ইনভেস্ট করে আসছেন, আমরা সবাই জানি, ওনার বইটিও অনেকেই আমরা পড়ছি। তো স্যারকে পেয়ে আমরা খুবই আনন্দিত যে স্যারের মতো একজন মানুষের থেকে আমরা অনেক বিষয় জানবো, তার অভিজ্ঞতা সম্পর্কে সবকিছুই আমরা জানার ট্রাই করব এই সেমিনারে। তো স্যারের থেকে আমরা যে বিষয়গুলো সাধারণত আমি শর্ট করে ফেলছি, কারণ আমরা এই সেশনটা বেশি লং করব না, যার কারণে স্যার কবে এবং কিভাবে শেয়ার মার্কেটে যুক্ত হন এবং স্যারের অভিজ্ঞতাটা নিয়েই মেন আমাদের শিক্ষা হয়ে দাঁড়াবে। এবং বিগত সময়ে স্যার কোন কোন শেয়ারগুলোতে ইনভেস্ট করেছেন সেগুলো আমরা একটু জানার ট্রাই করব এবং সেখান থেকে মানে সেই প্রাসঙ্গিক কথাবার্তাগুলোই মূলত আমরা জানবো। এছাড়াও শেয়ার বাজারে বিনিয়োগের পথে স্যারের যে ভুলগুলো হয়েছে, কারণ স্টক মার্কেটে যে ভুলগুলো মানুষ করে সেগুলো থেকেই কিন্তু আমাদের প্রকৃত শিক্ষা। আরেকটা বিষয় হচ্ছে শেয়ার নির্বাচনের ক্ষেত্রে, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্যার কোন কোন ফ্রেমওয়ার্ক গুলো মূলত ইউজ করেন সেগুলো সম্পর্কেও আমরা জানবো। এবং লাস্টে আমাদের কোশ্চেন সেশন থাকবে, যাদের কোশ্চেন থাকবে তারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আপনি এখানে হ্যান্ড রেজ করলেই আমরা লাস্টে কিছু প্রশ্ন উত্তর সেশনও করব। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে যারা আজকে এই সেশনে যোগ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কণ্ঠ স্পষ্ট পৌঁছাচ্ছে কিনা একটু জানা প্রয়োজন। জি স্যার, স্পষ্ট। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় যে প্রথমে কিছু প্রশ্ন যেগুলো আপনি করেছেন তার মধ্যে আমি সেগুলি প্রশ্নগুলোর উত্তর দেই। তার ঠিক পরপরই প্রশ্ন, আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলো দেয়াটাই আমি সঠিক মনে করছি আর কি। আসলে আপনারা হয়তো কোনো একটা প্রত্যাশা থেকে আমাকে এই সেশনে ইনভাইট করেছেন, কিন্তু আমি আমার দুর্বলতাগুলো আগে একটু জানিয়ে রাখি। তাহলে হয়তো আপনাদের পরবর্তী আলোচনায় হয়তো সব বিষয়টি আপনাদেরকে আমাদের সবাইকে হেল্প করবে। প্রথমত, আমি কিন্তু বর্তমানে শেয়ার বাজারে আপনারা যতটা অ্যাক্টিভ ভাবছেন আমি ততটা অ্যাক্টিভ নই। আমার যেটি ঘটে থাকে সেটি হলো, অতীতের কথা বলি, কোনো এক সময় ছিল আমি শেয়ার বাজার যখনই চালু হতো সাথে সাথে আমি স্ক্রিনটা অন করে দিতাম, মানে বাজারের স্ক্রিন তার ঠিক পুরো সময় যখন চলতো আমি স্ক্রিন অনই রাখতাম আমার মোবাইলে, কম্পিউটারে, যে সময় যেটা উপযুক্ত ছিল। তো পরবর্তীতে এখন কিন্তু আমি অনেকদিন মাঝে মধ্যে এরকমও যায় যে শেয়ার বাজার যে আজকে চালু ছিল খেয়ালই করা হয় না। এক সময় ট্রেডার ছিলাম, খুব বেশি ঘন ঘন ট্রেড করতাম। বর্তমানে ট্রেডের পরিমাণ একেবারেই কমে গিয়েছে। এখন যেটি করি মূলত লং টার্মে বিনিয়োগ করি। লং টার্মে বিনিয়োগ করার পরে যখন বেটার কোনো অপশন আবার আসে যতক্ষণ পর্যন্ত বেটার অপশন না আসে ততক্ষণ পর্যন্ত আমি পূর্বের বিনিয়োগেই থাকি। বেটার অপশন হতে পারে, অথবা বর্তমান যে বিনিয়োগটি রয়েছে সেটিতে যদি আমি মনে করি যে কোনো ভুল হয়েছে, আগের প্রেডিকশন কাজ করবে না, সেক্ষেত্রে আমি বিনিয়োগ সিদ্ধান্ত পরিবর্তন করি। আর আমার একটি বড় দুর্বলতা বলতে পারেন বা বৈশিষ্ট্য যেটাই হোক, সেটি হলো যে আমি যে শেয়ারটিতে বিনিয়োগ করি, যেহেতু অন্য শেয়ারগুলিতে আমি যেহেতু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করি,
অন্য কোম্পানির শেয়ারগুলো আসলে ফলো করা হয় না ততটা। আর আমাকে অনেকে প্রশ্ন করেন অন্যান্য কোম্পানি সম্পর্কে, আমি আসলে অতটা ভালো উত্তর দিতেও পারি না। এর কারণ হলো আমার ফলো করা হয় না। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি আগে থেকেই, শেয়ার বাজারে আসলে প্রতিনিয়ত আমি ব্যক্তিগতভাবে ভুল করেই যাচ্ছি। আমি যতবার সঠিক সিদ্ধান্ত নিয়েছি তার থেকে মনে হয় গুনলে দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্তই বেশি নিয়েছি। বর্তমানেও যে বিনিয়োগটিতে আমি আছি সেখানেও কিছুটা ভুল ধরা পড়ছে এখন। তো কাজেই শেয়ার বাজারে যেটি এই ভুলের ব্যাপারটিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আজকে যা বলবো তার সবটাই যে সঠিক বা সেটাও বলা যাবে না। আমি যদি কোনো কোম্পানিকে উদাহরণ হিসেবে ভালো বলে থাকি সেটা আসলে ভালো নাও হতে পারে। কোনো কোম্পানিকে উদাহরণ হিসেবে যদি খারাপ বলে থাকি সেটা খারাপ নাও হতে পারে। কাজেই এখানে আমার আলোচনা থেকে কেউ যেন কোনোভাবেই বিনিয়োগ সাজেশন বা বিনিয়োগ পরামর্শ হিসেবে কোম্পানিগুলোকে না নেন, সেই অনুরোধ রেখে আমি আসলে শুরু করতে চাচ্ছি। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা কিছু প্রশ্ন নিতে পারি। মানে একটা কোম্পানির শেয়ার আমি কখন কেনা বন্ধ করব বা কখন কেনা শুরু করব এটা কিভাবে বুঝতে পারি? আচ্ছা, শেয়ার বাজারে অনেক গ্রামার আছে। দেখুন, আমার কথা পরিষ্কার করে জানিয়ে রাখি, আমি আসলে কোনো গ্রামার মানে ফলো করি কিনা আমি নিজেও জানি না আসলে। অনেকে আমরা দেখি শেয়ার বাজারে গ্রামার শিখে তারপরে শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসেন। আমি কোনো গ্রামার শিখে শেয়ার বাজারে বিনিয়োগ করি নাই। এখানে আমার কাছে এখন মনে হয় যে বিনিয়োগকারীর কিছু বিনিয়োগ আচরণ রয়েছে। এই আচরণের কোনোটি সঠিক, কোনোটা ভুল। তো সেই আচরণের বিষয়ে আমি আসলে আলোকপাত করতে চাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন যে কখন আমরা কেনা শুরু করব, কখন শেষ করব, বিষয়টি আসলে সেরকম নয়। আপনি এখানে আমাদেরকে দুটো বিষয় পরিষ্কার হতে হবে যে জানতে হবে যে আপনারা বা আমরা যারা বিনিয়োগ করতে চাই তারা কি বিনিয়োগের উদ্দেশ্যে শেয়ারটা কিনছি, নাকি কেনা বেচার উদ্দেশ্যে শেয়ারটিকে আমরা কেনার চিন্তা করছি। যদি ট্রেড করার উদ্দেশ্যে আমি শেয়ার কিনি তাহলে এর কেনা সময় বা বিক্রি করার সময় অবশ্যই টেকনিক্যাল চার্ট আমাদেরকে অবশ্যই হেল্প করতে পারে। তবে আপনারা ভালো করে জানেন যে আমি কিন্তু মোটেও ট্রেডার নই, ফলে টেকনিক্যাল অ্যানালিসিস আমি ব্যক্তিগতভাবে ফলো করি না। একটু শেখার চেষ্টা করেছিলাম, সেটা অতটা ভালো শিখতেও পারি নাই, যে কারণে এই কেনার সময় বিক্রি করার সময় টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী কোনটি উপযুক্ত সেটি আমি বলতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে যে দুটি ফলো করি, আমি যেহেতু লং টার্মে বিনিয়োগ করে থাকি, এখানে দুটি অ্যানালিসিস আমি ফলো করে থাকি। একটি হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর অপরটি হলো প্রসপেক্ট অ্যানালিসিস, যে বিষয়ে আসলে বাংলাদেশে কোনো রকম আলোচনা করা হয় না। ফান্ডামেন্টাল অ্যানালিসিস সবচেয়ে বড় দুর্বলতা হলো যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে পাস্ট ডেটা নিয়ে কাজ করে। ফলে ধরেন আমি একটি কোম্পানিতে বিনিয়োগ করব কিনা, কোম্পানিটি ভালো কিনা মন্দ কিনা সেটি যদি জানতে চাই, তাহলে যে বিষয়গুলির উপরে ভিত্তি করে আমি সিদ্ধান্তটা গ্রহণ করব সেই বিষয়গুলি কিন্তু কোম্পানিটির পাস্ট ডেটার উপরে ভিত্তি করে তৈরি করা হবে। যেমন আমি যদি রেশিও অ্যানালিসিস করি অথবা আমি যদি কোম্পানিটির কোনো রকম রেশিও দিকে না তাকিয়ে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো বিবেচনা করি, তাহলে কিন্তু মূলত আমি কোম্পানিটির বিগত বছরের বা তার পূর্ববর্তী বছরগুলোতে কিরকম আর্থিক অবস্থা ছিল সেটির দিকে তাকানোর চেষ্টা করছি, এবং তার উপর ভিত্তি করে আমি ভবিষ্যৎ সম্পর্কে একটা প্রেডিকশন দাঁড় করানোর চেষ্টা করছি। তো সেটি কিন্তু অনেক সময় সঠিক হয় না। এর কারণ হলো যে সামনের বছরে অনেক আর্থিক বিষয় চলে আসতে পারে, অর্থনৈতিক বিষয় চলে আসতে পারে, রাজনৈতিক বিষয় চলে আসতে পারে, যে কারণে গত বছরগুলোতে বা বিগত বছরগুলোতে কোম্পানিটির যে আর্থিক অবস্থা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে ছিল সেগুলি সামনের বছরগুলিতে আর নাও দেখা যেতে পারে। যে কারণে ফান্ডামেন্টাল অ্যানালিসিস
আমাদের জন্য খুবই উপযোগী একটা বিষয় হলেও প্রেডিকশনের ক্ষেত্রে একেবারে খুব শতভাগ আমাদের জন্য সহায়ক হয় এটা দাবি করা একটু মুশকিল। আরেকটি সমস্যা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের রয়েছে, সেটি হলো যে মনে করেন যে আমি এক্স কোম্পানি লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখলাম, তার ফাইন্যান্সিয়াল বা অন্যান্য আনুষঙ্গিক পর্যালোচনা করে দেখলাম যে কোম্পানিটিতে বিনিয়োগ করা যায়। এই তথ্যটা তো শুধু আমার কাছে নেই, এটি বাজারের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের প্রায় সবাই এই বিষয়গুলি দেখে ফেলেছেন অলরেডি। ফলে তারা কিন্তু ওই কোম্পানিটিতে পজিশন নিয়েছেন বা কোম্পানিটি থেকে বেরিয়ে গিয়েছেন। কোম্পানিটিতে যদি তারা পজিশন নিয়ে থাকেন তাহলে ওই শেয়ারটির ডিমান্ড অলরেডি বাজারে বেশি। কোম্পানি থেকে যদি বেরিয়ে যান তাহলে ওই কোম্পানির শেয়ারের সাপ্লাই বাজারে অলরেডি বেশি। তো যদি ডিমান্ড বেশি থাকে তাহলে শেয়ারটার দাম অলরেডি বেড়ে রয়েছে, যদি সাপ্লাই বেশি হয়ে থাকে তাহলে কোম্পানিটির শেয়ারের দাম অলরেডি কমে রয়েছে। তো আমরা যখন কিনবো তখন কিন্তু অলরেডি যা ঘটে গিয়েছে তার উপরে আমরা মানে অ্যাকশনে যাচ্ছি, ফলে খুব বেশি লাভ করার সুযোগ এখানে থাকে না। হ্যাঁ, যদি কোম্পানিটির ফান্ডামেন্টাল দেখে বোঝা যায় যে কোম্পানিটির শেয়ারটির ভ্যালু আন্ডার ভ্যালুড অবস্থান রয়েছে, তাহলে কিন্তু আমরা শেয়ারটিতে বিনিয়োগ শুরু করতে পারি। আর এই যে এটি হলো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর বড় সমস্যা। আপনার প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর উপর ভিত্তি করে, তাহলে আমাকে বলতে হবে যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি আমাকে দেখিয়ে দেয় যে কোম্পানিটির শেয়ার আন্ডার ভ্যালুড, তাহলে আমাকে এই কোম্পানিটিতে বিনিয়োগ করার চিন্তা করা, আমি এই কোম্পানিটিতে আমি বিনিয়োগ করার চিন্তা শুরু করতে পারি এখন থেকে। আর যদি দেখে থাকি যে কোম্পানিটির শেয়ার ওভার ভ্যালুড, তাহলে আমি ফান্ডামেন্টাল অনুযায়ী সেই কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করছি না। কিন্তু এটি কিন্তু সব কথা নয়। আমি আরেকটি অ্যানালিসিস এর কথা আপনাদেরকে বলেছিলাম, সেটির নাম হলো প্রসপেক্ট অ্যানালিসিস, যেটি কোম্পানিটির বর্তমান নয় ফিউচার নিয়ে পর্যালোচনা করে। একটি কোম্পানির বর্তমান যে অবস্থা রয়েছে তাতে কোম্পানিটির পারফরমেন্স যদি 100 হয়, কোনো একটি নতুন প্রজেক্ট কোম্পানিটি যদি বিনিয়োগ কন্টিনিউ করে থাকে, এখন যদি বিনিয়োগ চালু অবস্থায় থাকে, আমি যদি ধারণা করে থাকি যে আগামী 3 বছর পরে কোম্পানিটির সাইজ ওই 100 স্থলে 300, 400, 500 হবে, তাহলে কিন্তু আমি কোম্পানিটিকে ফলো করা শুরু করব এখন থেকেই। তবে কোম্পানি যখন বিনিয়োগ করে একটা নতুন প্রজেক্টে, সেই সময়টি কোম্পানিটির জন্য বেশ পেইনফুল থাকে, যে কারণে যেহেতু পেইনফুলের ব্যাপারটা একটু আপনাদেরকে বুঝিয়ে বলি, যেহেতু এই সময়টিতে কোম্পানিটি কে ফাইন্যান্সিং এর বিষয়ে মনোযোগ দিতে হয়, সেই জন্য তার ফান্ড ম্যানেজমেন্টের একটা বড় অংশ চলে যায় নতুন বিনিয়োগে, নতুন প্রজেক্টে যে বিনিয়োগ হচ্ছে সেইখানে। সেই প্রজেক্টে কিন্তু এই সময়টিতে শুধু বিনিয়োগ হয় এবং এই বিনিয়োগের কারণে ফাইন্যান্সিং করা প্রয়োজন হয়। ফাইন্যান্সিং এর কস্ট কিন্তু যেদিন থেকে ফাইন্যান্সিং করা হয় সেদিন থেকেই শুরু হয়, কিন্তু প্রজেক্টটির রিটার্ন কিন্তু আসা শুরু হয় বেশ পরে। ইভেন কোম্পানিটি যখন নতুন প্রজেক্ট লঞ্চিং এ চলেও যায়, মানে প্রজেক্টটা যখন তার কার্যক্রম শুরু করে, তখনও কিন্তু প্রথম বছরেই কোম্পানিটি প্রফিটে চলে যাবে, মানে ওই প্রজেক্টটা প্রফিটে চলে যাবে, এটি ঘটে না। এরকম অনেক উদাহরণ আমরা আমাদের বর্তমান বাজারের বাংলাদেশের শেয়ার বাজার থেকে নিয়ে আসতে পারি। সেজন্য আমাদেরকে একটু ফলো করতে হবে যে ঠিক কোন সময়ে ওই প্রজেক্টটি প্রফিটে যাওয়া শুরু করতে পারে। আমরা যদি দেখি যে প্রজেক্টটি প্রফিটে যাওয়া শুরু করতে যাচ্ছে, আমাদের কাছে যদি এরকম তথ্য থাকে বা আমি যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ওই কোম্পানিতে ওই সময় বিনিয়োগ করতে পারি। বাংলাদেশের শেয়ার বাজারে একটি সেন্সিটিভিটি, এটা সকল বাজারেই থাকতে পারে, বাংলাদেশের শেয়ার বাজারে এরকম সেন্সিটিভিটি একটা থাকে যে যখন কোনো নতুন প্রজেক্ট স্টার্ট হয়ে যায়, মানে অপারেশনে যায়, ঠিক এই নিউজটা যখন বাজারে আসে তখন কিন্তু তার একটা সেন্সিটিভিটি বাজারে আমরা লক্ষ্য করি। তো সেইটুকু সেন্সিটিভিটির প্রত্যাশা থেকে হয়তো প্রজেক্টটা যখন কমপ্লিট হয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে যায়, সে সময় আমরা শেয়ারটিতে বিনিয়োগ করতে পারি। তবে বলে রাখা ভালো যে এই সময়ে বিনিয়োগ করা যেতে পারে, কিন্তু এবং প্রাইস হাইক হতে পারে এবং সেই প্রাইস হাইকের অ্যাডভান্টেজ নেওয়া যেতে পারে, কিন্তু কোম্পানিটি যে ওই প্রজেক্টটি যে প্রফিট দেওয়া শুরু করবে এই প্রত্যাশা কিন্তু করা যাবে না। আমি মনে হয় আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি। যদি
ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনুযায়ী আপনি ইনভেস্টমেন্টে যেতে চান, তাহলে আপনাকে আন্ডার ভ্যালুড অবস্থায় বিনিয়োগ করতে হবে। আর যদি আপনি প্রসপেক্ট অ্যানালিসিস করেন, তাহলে কোম্পানির ফিউচার প্রসপেক্ট বিবেচনা করে যদি দেখেন যে কোনো কিছু রয়েছে, কোনো একটা ঘটনা রয়েছে বা কোনো বিষয় রয়েছে, সেটি শুধু কোম্পানির নাও হতে পারে, সেটি কিন্তু অর্থনীতি সংশ্লিষ্ট হতে পারে, রাজনীতি সংশ্লিষ্ট হতে পারে, বিষয়টি বিবেচনা করে আপনি বিনিয়োগ শুরু করবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের মাঝে আমি একটু বলি, সবাই প্লিজ একটু আনমিউট করে রাখবেন। যখন যে কোশ্চিন করবেন তখনই শুধুমাত্র ইয়াটা আনমিউট করবেন আর কি, সবাই মিউট করে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা কোশ্চিন করছেন, কিছু কিছু কমন কোশ্চিন থাকে আপনাদের মাঝে, যে এই শেয়ারটা কেমন হবে বা এই শেয়ার সম্পর্কে জানতে চাই, এগুলো কিন্তু ডিরেক্ট কোনো উত্তর হয় না, ঠিক আছে? তো এগুলো কোশ্চিন বাদে আপনাদের যদি কোনো শেখার মতো যে কোশ্চিন, স্যারের অনেক দিনের অভিজ্ঞতা, স্যারের অনেক বড় একটা পোর্টফোলিও আছে স্যার, মানে আমরা জাস্ট পাইছি, এটা আমাদের সৌভাগ্য। তো সেই টাইমটুকু, যতটুকু টাইম আমরা পাচ্ছি, সেই টাইম ওয়াইজ আমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন দরকার, যেগুলো নিয়ে স্যারের থেকে আমরা অনেক ভালো জানতে পারি। তো আমি এখানে শফিক ইসলাম ভাইকে দেখছি। ভাই, আপনি আপনার কোশ্চেনটা করবেন প্লিজ। আর যারা কোশ্চেন করবেন প্লিজ এখানে লিখুন, আমরা এরপর থেকে টেক্সট থেকে আর কি, টেক্সট বক্স থেকে আর কি কোশ্চেন গুলো নেব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার প্রশ্নটা ছিল হচ্ছে, আমরা যারা হালাল ইনভেস্টের মানে হালাল বিনিয়োগকারী, আমাদের মার্কেটে তো এমনি তো খুব মানে ফান্ডামেন্টালি রিচ কোম্পানি খুব বেশি একটা নাই। এর মধ্যে যখন আমরা শরিয়া স্ক্রিনিং করতে যাই, দেখা যায় এটা আরো ছোট হয়ে যায়। জি, যেমন একটা এক্সাম্পল যদি দিই আমি, গতকাল সকালে দেখলাম হচ্ছে এই মেরিকো বাংলাদেশ লিমিটেড, এই কোম্পানিটা সিএসসি শরিয়া ইন্ডেক্স থেকে এক্সক্লুড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। আবার আগে থেকে স্কোয়ার ফরম্যাটও ছিল না। তো এই 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 ধরনের সিচুয়েশনে আসলে আমরা কিভাবে স্টক পিক করতে পারি, বা আমাদের আসলে করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ। জি। জি, ধন্যবাদ, আমি প্রশ্ন পেয়েছি। শরিয়ার প্রশ্নে উত্তর দেওয়া বাংলাদেশে খুব মুশকিল। আমি আপনাদেরকে একটি বইয়ের রেফারেন্স বলতে পারি। বইটির নাম ছিল, আমি আসলে অথরের নাম এই মুহূর্তে ভুলে গিয়েছি, উনি বেশ ভালো একজন অথর। ওনার বইটার নাম হলো জাকা অ্যান্ড রিবা। উনি একটি সুন্দর কথা শেষে বলেছিলেন। উনি বলেছিলেন যে যে সমস্ত রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়, সে সমস্ত রাষ্ট্রে এই সুদের প্রশ্ন জনগণকে করা, এটি তাদের জন্য এক ধরনের জুলুম হলেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটি একটি শরিয়া। আমরা যারা শরিয়া মেনে চলতে চাই, যারা ধর্ম পালন করতে চাই, তাদের জন্য কিন্তু কোনো মানে অপশন নেই, সুদ আমাদেরকে বর্জন করতেই হবে। এখন প্রশ্ন হলো যে আমরা কতখানি বর্জন করতে পারবো। আমি আসলে বহুত হিসেব করে দেখেছি যে বাংলাদেশের মতো রাষ্ট্রে, যেটি ইসলামী রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র কাকে বলে, যেখানে জনগণ এবং রাষ্ট্র উভয়ই শরিয়াকে ইসলামী শরিয়া যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলোকে রাষ্ট্রের আইনে পরিণত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং তারা সেটি মেনে চলে। তো এখানে জনগণ মানতে চায় হয়তো, কিন্তু রাষ্ট্র কিন্তু পুরোপুরি ইসলামী শরিয়া অনুযায়ী চলে না আমাদের দেশ, যে কারণে আমরা এটিকে ইসলামী রাষ্ট্র বলতে পারি না। এমত অবস্থায় বাংলাদেশের প্রতিটি স্তরে আপনি যদি যে কোনো বিষয়ের মধ্যে যেতে চান, তাহলে দেখবেন যে তার মধ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সুদ রয়েছে। যদি ডাইরেক্টলি সুদের মধ্যে না যান, তাহলে দেখবেন যে ইনডাইরেক্টলি সুদের মধ্যে যেতেই হচ্ছে। তো এই অবস্থায় সুদের প্রশ্নটাকে আমি শুধুমাত্র ডাইরেক্ট সুদের ক্ষেত্রে, সুদের মধ্যে বিষয়টিকে আমি আসলে ডাইরেক্ট সুদ হিসাবে, যে সমস্ত বিষয় আমার জন্য নিষিদ্ধ আমি তার মধ্যে থাকতে পারছি আর কি। ইনডাইরেক্ট যে সমস্ত উপায়ে সুদ আমার মধ্যে চলে আসতে পারে, সেখান থেকে বাঁচার রাস্তা আমি একটি পেয়েছি, যেটি নবীজি বলেছিলেন যে আমাদেরকে শেষ জামানায় বকরি নিয়ে পাহাড়ের গুহায় চলে যেতে বলেছিলেন। এছাড়া আর কোনো সমাধান আসলে আমি দেখি না। যেমন ধরেন, আমি একটা চাকরি করি, যে চাকরি আমরা করি সেই চাকুরিতে দেখা যাবে যে আমাদের প্রতিষ্ঠানটির অর্থ ফিক্সড ডিপোজিটে রাখা থাকে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমাদের বেতনগুলো ওই ফিক্সড ডিপোজিটের যে সুদ হয় সেখান থেকে দেওয়া হয়।
তো এটা কিন্তু ইনডাইরেক্ট। আমি একটা প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছি এবং সেই শ্রমের বিনিময়ে আমি আসলে পারিশ্রমিক গ্রহণ করছি। এখন ওই প্রতিষ্ঠানটি তার ফান্ড কোথায় কিভাবে রেখেছে সেই খবর যদি আমি নিতে যাই, তাহলে আসলে আর কোনো কাজ করা সম্ভব হবে না বাংলাদেশে। এমন কোনো প্রতিষ্ঠান আমি খুঁজে পাই নাই যে প্রতিষ্ঠান আসলে কোনো না কোনো ভাবে সুদের মধ্যে রয়েছে। আমি কোনো সেন্সিটিভ প্রশ্নের উত্তর এখানে দিতে পারছি না। যেগুলি বাংলাদেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক বলা হয়, সেগুলো কতখানি সবগুলোর ক্ষেত্রে খোঁজ নিলে দেখা যাবে হয়তোবা সবগুলো শতভাগ শরিয়া ভিত্তিক আইন পালন করতে পারছে কিনা, সেই বিষয়টিও একটু খোঁজ খবর নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যে কারণে আসলে এই বিষয়টিতে অত্যন্ত কঠিন আমাদের বাংলাদেশে এই প্রশ্নের উত্তর দেওয়া। আমি এতটুকুই শুধু বলতে পারি যে যে সমস্ত ক্ষেত্রে ডাইরেক্ট সুদের প্রশ্ন রয়েছে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা যেতে পারে। এতটুকুই আমি বলতে পারবো আসলে আপনার এই প্রশ্নের উত্তরে। আমরা ফার্স্ট জানতে চাচ্ছিলাম যে স্যার, আপনি তো শেয়ার মার্কেটে অনেকদিন যাবত আছেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে সামগ্রিক যে যাত্রাটা হয়েছিল এটা কিভাবে হয়েছিল স্যার? এটি খুব মজার একটি বিষয়। এখানে কিন্তু বিষয়গুলি কিছুটা ধর্ম মানে রিলিজিয়ান অবশ্যই আছে, আমি এবং কিছুটা স্টোরিও রয়েছে। আমি কিন্তু অনেক আগে 1996 সালে আমি কিন্তু আইপিও আবেদন করতাম। তো সেবার যখন 96-এর আগে যখন 96-তে তো কলাপস হলো শেয়ার বাজার, তার আগে আমি কিছু আইপিও আবেদন করেছিলাম। একটি শেয়ার ছিল বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ডেনিমস। আমি 5,000 টাকা কিনে সেটি 30,000 টাকায় বিক্রি করেছিলাম, দিয়ে যখন শেয়ার বাজার কলাপস করলো 96-এ, তারপরে নিয়ত করেছিলাম যে আর কোনোদিন শেয়ার বাজারে আসবো না। মানে আমি এতটা খারাপ অবস্থা হতে পারে সেটি ভাবতেও পারিনি। তো এরপরে 2007 সালে আমি কিছু আরেকটি ঘটনা ছিল, আমি দেশের বাইরে পড়তে যাওয়ার কথা ছিল। আমি তখন আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না। আমার আব্বা আমাকে 3 লক্ষ টাকা দিয়েছিলেন। ইউনিভার্সিটিটার নাম হলো অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, এএনইউ। সেখানে আমি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম, কিন্তু স্কলারশিপ আমি শেষ পর্যন্ত পাই নাই, যে কারণে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ওরা টাকাটা আমাকে ফেরত দিয়েছিল। তো আমি যখন টাকাটা নিয়ে আব্বার কাছে ফেরত দিতে গেলাম, তখন আমার আব্বা বললেন যে এটা তোমার টাকা, তুমি এটা যে যা ইচ্ছা করতে পারো আর কি এই টাকাটা নিয়ে। তো এত টাকা কোথায় রাখবো তখন? ওই টাকা আমার কাছে অনেক টাকা, তখন 3 লক্ষ টাকা। তো আমি এই টাকাটা অপশন খুঁজতে খুঁজতে, ব্যাংকে রাখবো না কারণ ব্যাংকে সুদ আছে, তো শেয়ার বাজার পেলাম, শেয়ার বাজারে গিয়ে বিনিয়োগ করলাম 2007 সালে। এইভাবে যাত্রা শুরু হলো আসলে শেয়ার বাজারে আমার। শুরুতে সুদ ভিত্তিক যে বিষয়গুলো বুঝতাম না অতটা, অনেক ক্ষেত্রে অনেক অনেক কোম্পানিতে বিনিয়োগ করেছিলাম যেগুলো আসলে সুদের ব্যবসা করে। তো পরে ওগুলো থেকে বেরিয়ে গিয়ে আমি ধীরে ধীরে কারেকশন করার চেষ্টা করেছি, এখনো কারেকশনের মধ্যে আছি। ভুল আমার আছেই আর কি, ভুল থেকে যে পুরোপুরি বেরোতে পেরেছি তাও নয়। তবে শেয়ার বাজারে আসার এটি মূলত ঘটনা যেটা ঘটেছিল। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, আমরা সাধারণত শেয়ার মার্কেটে প্রতিনিয়তই ভুল করতে থাকি, তার মধ্যেও কিছু কিছু ভুল থাকে যেগুলো আমাদের মনে হয় যে অনেক বড় কিছু ভুল, যেগুলো অন্য মানে যারা আছে পরবর্তী যারা আসবেন তাদের জন্য অনেক বেনিফিটেড হইতো। তো আপনার লাইফে স্যার কিছু যদি যে ভুলগুলো আপনি করেছেন সাধারণত, দু একটা ভুলের কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে একটা কথা আছে যে যদি আমরা একবার কোনো ভুল করি তারপরে যদি সংশোধন করে নিই তাহলে সেটা ভুল, আর ভুল যদি বারবার করি তাহলে সেটা হ্যাবিট। এখন মাঝে মধ্যে ভাবি যে আমি আসলে আমার ভুলগুলো হ্যাবিট কিনা, সেটাও আমি মাঝে মধ্যে চিন্তা করি। আমি ভুল কয়েকটা তো আমার বইতে আমি উল্লেখ করেছি। এ লোনলি ওয়াকের, আমার যে বইটা আছে লোনলি ওয়াক ইন দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, যেখানে মূলত আমি আমার প্রতিটি বিনিয়োগই ওখানে রেকর্ড করার চেষ্টা করেছি। সেখান থেকে বলতে পারি আমি অ্যাটলাস বাংলাদেশে বড় ভুল করেছিলাম। অ্যাটলাস বাংলাদেশের বিনিয়োগে ভেবেছিলাম যে এটি হয়তো ফিরে আসবে, কোম্পানিটি তার পারফরমেন্সে পুরাতন পারফরমেন্সে ফেরত যেতে পারবে, কিন্তু কোম্পানিটি দাঁড়াতে পারেনি, আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি। ওখানে আমি বেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছিলাম। আমি 160 টাকা করে, মানে 160 টাকা করে কিনে কেনার পরে কোম্পানিটির শেয়ারটার দাম প্রায় 80 টাকায় নেমে গিয়েছিল।
তো আমি মোটামুটি অ্যাভারেজে ওই কিছু স্টক ডিভিডেন্ড পেয়েছিলাম, তাতে অ্যাভারেজ 130 প্রাইস ছিল। তো এই 130 করে যখন একবার প্রাইস উঠেছিল কোনো একটা কারণে, আমি তখন বিক্রি করে বেরিয়ে গিয়েছিলাম। আরেকটি কোম্পানিতে বিনিয়োগ করেছিলাম, যেটি বড় ভুল ছিল আমার, সেটি হলো মানে ওই সময় ওটা ভুল হয়েছিল। সেটি হলো আমি বিনিয়োগ করেছিলাম লাফার্জ সুরমা সিমেন্টে। আমি যখন কিনেছিলাম তার পূর্বে একবার কোম্পানিটির শেয়ারের দাম 150 টাকায় উঠেছিল। তো আমি কিনলাম 80 টাকা করে। এর কারণ হলো কোম্পানিটির ওই যে লাফার্জ সুরমা সিমেন্ট ও মার্জারে যাচ্ছিল হোলসেমের সাথে। তো ভেবেছিলাম যে আফটার মার্জার হয়তো আবার 200 টাকায় যাবে, এরকম একটা ধারণা থেকে আমি শেয়ারটা কিনেছিলাম। আমি যদি ভুল না করি, আমি মনে হয় একটু ভুল বললাম, হ্যাঁ না ঠিকই বলছি মনে হয়, 80 টাকা করে কিনেছিলাম এবং 150 টাকা আগের বার উঠেছিল আর কি। তো আমি ভেবেছিলাম যে ওইটা আবার 150 টাকা ক্রস করবে, কিন্তু পরে দেখলাম যে শেয়ারটার দাম কমেই যাচ্ছে প্রতিদিন, প্রায় কমতে কমতে 60 টাকায় নেমে আসলো। আমি তখন আসলে আর উপায় না দেখে বিক্রি করে দিয়েছিলাম। এটাতে আমার বড় লস আমাকে স্বীকার করতে হয়েছিল এই 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 শেয়ারটিতে। তো এরকম বেশ কিছু ভুল আছে, এই ভুলগুলোর কারণ আমি নিজেও পর্যালোচনা করার চেষ্টা করেছি। আসলে আমরা যে ফ্যাক্টর গুলোকে নিয়ে কাজ করি, ফ্যাক্টর গুলো যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে যাবে। যেমন অ্যাটলাস বাংলাদেশের ক্ষেত্রে আমি ধরে নিয়েছিলাম যে আগে কোম্পানিটি হোন্ডা মোটরসাইকেল বিক্রি করতো, তারপরে হিরো হোন্ডার সাথে জয়েন্ট ভেঞ্চারের কারণ এগ্রিমেন্টের কারণে হিরো হোন্ডা মোটরসাইকেল বিক্রি করতো। পরবর্তীতে যখন হোন্ডা এবং হিরো হোন্ডা অ্যাটলাস থেকে সরে গেল, তখন ভেবেছিলাম যে নতুন কোনো পার্টনার পেলেই হয়তো কোম্পানিটা আবার তার মোটরসাইকেল বিক্রি করতে পারবে এবং আবার লাভ করতে পারবে। তো দেখলাম জংশনের সাথে একটা এগ্রিমেন্ট হতে যাচ্ছে, কিন্তু যে ফ্যাক্টরটি এখানে কাজ করলো সেটি হলো যে হোন্ডা এবং হিরো হোন্ডার যে ব্র্যান্ড ইমেজ ছিল সেটি জংশনের ক্ষেত্রে কাজ করে নাই, এক নম্বর। দ্বিতীয়ত যেটা কাজ করেছিল আমার কাছে পরিষ্কারভাবে মনে হয়েছে যে যারা এই কোম্পানিটির এই ব্র্যান্ডটিকে এস্টাবলিশ করার চেষ্টা করবে তারা কিন্তু সেইভাবে হয়তো কাজ করে নাই, আমার কাছে তাই স্পষ্টভাবে মনে হয়েছে। তো বিকজ এটা কিন্তু একটি সরকারি কোম্পানি। তো সরকারি কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে কিন্তু এরকম গা ছাড়া একটা ভাব থাকে তাদের মধ্যে। যেমন আমরা রিসেন্টলিও দেখতে পাচ্ছি যে আমাদের যে সরকারি তেল কোম্পানিগুলোর যে খবরগুলো বাজারে এখন আছে, সেই তেল কোম্পানিগুলোর যে খবরগুলো বাজারে এসেছে, এই খবরগুলো তো আসার কথা না যদি কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের যথেষ্ট মানে সচেতনতা, চেষ্টা, সততা থাকতো আগে থেকেই, তাহলে তারা হয়তো এই ফান্ডগুলোকে সঠিক সময়ে সরিয়ে ফেলতে পারতো, অথবা তারা বিনিয়োগই করতো না এই সমস্ত বাজে, মানে ওই সময় যেহেতু ব্যাংকগুলো মানে দুর্বল হতে যাচ্ছে, আমরা তো সবাই জানি যে এগুলো কিছুটা পলিটিক্যালি মোটিভেটেড, পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড। তো কাজেই এই সমস্ত ব্যাংকগুলোতে সরকারি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান তার টাকা রাখবে এটা আমরা ভাবতেও পারি না আসলে। তো সেটি তারা করেছিল তখন। আবার যখন পরিস্থিতি পরিবর্তন হলো তখন তো তারা উপযুক্ত সময় বেরিয়ে আসতে পারতো। এই যে গা ছাড়া ভাব, এবং তারা বেরিয়ে আসে নাই, বেরিয়ে না আসার কারণ হলো তাদের মধ্যে একটা গা ছাড়া ভাব রয়েছে। তো এই গা ছাড়া ভাব হওয়ার কারণে সরকারি কোম্পানিগুলো আসলে যতটা ভালো পারফর্ম করার কথা ততটা ভালো পারফর্ম করতে পারে না বাংলাদেশে, যদি না অন্য কোনো ফ্যাক্টর এখানে তাদেরকে সহায়ক হিসেবে কাজ করে। তো এটি একটি শিক্ষা। লাফার্জের ক্ষেত্রে যেটি ঘটেছিল এটা খুবই দুঃখজনক, যে সময় আমি কিনেছিলাম সে সময় অলমোস্ট শিওর ছিলাম যে মার্জার হয়ে যাচ্ছে বা মার্জারে কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু এই সময়টিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিষয়টি ঝুলে গিয়েছিল। বিষয়টি ছিল যে তারা যে প্রাইস নেগোসিয়েশন করে তারা যে প্রাইসটা স্থির করেছিল, সেই প্রাইসের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অথবা কনসার্ন অথরিটির একটা আপত্তি ছিল। তারা কম মূল্যে কোম্পানিটা শেয়ার কেনার জন্য তারা বলেছিল। তো এই যে একটা বিষয়, সেটি দীর্ঘায়িত হওয়ার কারণেই, কোর্টে বিষয়টি ঝুলে থাকার কারণেই, সিদ্ধান্ত আসতে একটু দেরি হওয়ার কারণেই এই শেয়ার প্রাইসটা পড়ছিল। তো যেটি আমি ওই সময় জানতে পারি নাই, অন্ধকারে ছিলাম, বিক্রি করে দিয়েছিলাম। তো আসলে সকল সিদ্ধান্ত যে আমাদের সঠিক হবে এর কোনো মানে নেই, সিদ্ধান্ত ভুল হয়ে যায় বিভিন্ন কারণে। স্যার, আরেকটা কমন প্রশ্ন আমার মাথায় আসছে যে এখন যারা আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি তার মধ্যে ম্যাক্সিমামই থাকে কিন্তু শর্ট টার্ম ইনভেস্টর,
তো আপনার কোন টাইমে মনে হয়েছে যে এই টাইমতে আমার লং টার্ম ইনভেস্ট করা জরুরি, বা লং টার্ম ইনভেস্ট করলে ভালো একটা বেনিফিটেড হওয়া যায়? মানে লং টার্ম ইনভেস্টমেন্টের কালচারটা আপনার কখন মনে হয়েছে? এটি বেশি সময় লাগেনি। আমি 2007 সালে শেয়ার বাজারে এসেছি। আমি আমার পোর্টফোলিও পর্যালোচনা করলে দেখতে পাই যে 2009 সালের পরেই আমি আসলে মোটামুটি লং টার্মে চলে গিয়েছিলাম। এর কারণটা, এটা কোনো সিদ্ধান্ত নিয়ে যে লং টার্মে গিয়েছি তা নয়। আমার মধ্যে যেটি কাজ করতো সেটি হলো আমি মূলত প্রসপেক্ট অ্যানালিসিস এর দিকে বেশি জোর দিতাম। তো যেহেতু প্রসপেক্ট অ্যানালিসিস এর দিকেই জোর দিতাম, তার অর্থ হচ্ছে যে আমি কোম্পানির কোনো একটা ভালো ঘটনার অপেক্ষায় আমি বিনিয়োগটা করতে যাচ্ছি। তো তার মানে এখানে আমার একটা অপেক্ষা করার প্রশ্ন আছে। আমি আজকে বিনিয়োগ করব, কালকেই ঘটনাটা ঘটে যাবে তা তো হবে না। আমি আমি হয়তো আজকে বিনিয়োগ করছি, কিন্তু জানি যে এই ঘটনাটি আগামী 6 মাসের মধ্যে হতে যাচ্ছে। তাহলে আমি বিনিয়োগ করার পরে অবশ্যই আমাকে 6 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে ওই কোম্পানিতে থেকে প্রফিট নিতে। তো এই যে ধৈর্য ধারণের একটা অভ্যেস, এটা বলা যায় যে আমার ওই প্রসপেক্ট অ্যানালিসিস এর উপরে জোর দেওয়ার কারণেই তৈরি হয়েছে। এবং আমি আসলে মূলত তখন থেকেই কোম্পানি খুঁজি, আমার স্টক গুলো খোঁজার প্রক্রিয়াটাই এরকম যে আমি যখন একটি স্টকে বিনিয়োগ করি, তারপরে সেখান থেকে যখন বেরিয়ে গিয়ে আরেকটা কোম্পানিতে বিনিয়োগ করতে যাই, সেক্ষেত্রেও আমি আসলে কোনো একটা ফিউচার প্রসপেক্ট বোঝার চেষ্টা করতাম। তো প্রতিটা ক্ষেত্রেই আসলে আমার এই প্রসপেক্ট অ্যানালিসিস, এবং প্রায় প্রতিটি ক্ষেত্রে আমার অপেক্ষা এবং ধৈর্য ধারণ করা, এবং সেখান থেকে একটা সময় পরে হয় লাভ, না হলে ব্রেক ইভেন, খুব অল্প ক্ষেত্রেই লোকসান নিয়ে বেরোতে হয়েছে। তো এটা আসলে আমার শুরু হয়েছে 2009 সাল থেকে। ওকে স্যার। স্যার, এর সাথেই প্রাসঙ্গিক কোশ্চিন, সেটা হচ্ছে যে এই যে আপনি যে ফিউচারিস্টিক ভাবে চিন্তা করে যে একটা কোম্পানি শেয়ার ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমি কিভাবে জানবো যে এই কোম্পানির অ্যাকচুয়ালি নিউজ বা ইনফরমেশন গুলো আমি কোথায় থেকে পেতে পারি? আরেকটা কোশ্চিন হচ্ছে, বাংলাদেশ মার্কেটে কিন্তু নিউজ গুলো অনেক গ্যামলার যারা আছে তারা কিন্তু অনেকভাবে ছড়ায়, যার কারণে অনেকের অনেক লসের সম্মুখীনও হয়েছে। তো সেগুলো কিভাবে ম্যানেজ করেন, বা কিভাবে আমাদের জন্য বোঝাটা? আচ্ছা, হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তর একটু দিতে গেলে অন্যভাবে দিতে হবে একটু। বাংলাদেশে শেয়ার বাজারকে বুঝতে হবে আমাদের সবাইকে। আমি একটু পেছন থেকে যাই। আমার দ্বিতীয় বইটি যে লেখার উদ্দেশ্য সেটি বলি। প্রথম বইটির উদ্দেশ্য তো একই ছিল, বাট দ্বিতীয় বইটির উদ্দেশ্যটা আরো স্পেসিফিক। প্রথম বইটি যখন লিখলাম সেটা ইংরেজিতে লিখেছিলাম। মূলত ওখানেও আমি বোঝাতে চেয়েছি যে বাংলাদেশের শেয়ার বাজারে আমরা যা ভাবি তা সেভাবে লাভ করা সম্ভব নয়। আমি 2007 সাল থেকেই শেয়ার বাজারে আছি, এবং সেই সময়ও আমাদের ফেসবুক গ্রুপ ছিল। কিন্তু আমি হঠাৎ করে খেয়াল করলাম 2011-12 সালের পর থেকে যেন ফেসবুক গ্রুপগুলো খুব করাপ্টেড হয়ে গেল আর কি। আমি দুঃখিত, সকল ফেসবুক গ্রুপ সম্পর্কে বলছি না। আমি ফেসবুক গ্রুপের অধিকাংশ ঘুরে ফিরে যা বুঝেছি, এটা আমার কাছে মনে হয়েছে। 2007 সাল থেকে 8 সাল 9 সাল আমার একটা গ্রুপে ছিলাম। ওখানে আমি দেখেছিলাম যে কোয়ালিটেটিভ ডিসকাশন হতো, কোয়ালিটেটিভ ডিসকাশন হতো। কেউ কাউকে ডিসিভ করার কোনো চেষ্টা করতো না, ঠকানোর কোনো চেষ্টা করতো না। যেটা ভালো সেটাকে ভালো বলার চেষ্টা করতো, ভালো কেন সেটা বোঝানোর চেষ্টা করতো, বিনিয়োগ কেন করব সেটা বলার চেষ্টা করতো। এখন গ্রুপগুলোতে আমি দেখি যে বলে এটা শেয়ারের দাম 100 টাকা ডাবল হবে, ট্রিপল হবে, কিন্তু কেন হবে সে কারণগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। কারণটা যেন তারা আকার ইঙ্গিতে বলতে চায় যে এখানে পার্টি আছে, এই যে বাজে শব্দ, এখানে পার্টি আছে, এখানে স্মার্ট মানি আছে, স্মার্ট মানি ঢুকছে, এই যে শব্দগুলা, এইগুলো খুবই, মানে আমি মনে করি বাংলাদেশের শেয়ার বাজারের জন্য খুবই একটা অসুস্থ একটা অবস্থা। তো একটা শেয়ারের দাম বাড়বে এর কারণ হচ্ছে সেখানে পার্টি ঢুকেছে, এটি হতে পারে না। একটি শেয়ারের দাম বাড়তে হবে শেয়ারটার ফান্ডামেন্টালের কারণে, কোম্পানিটির আর্থিক অবস্থার পরিবর্তনের কারণে, কোম্পানিটির কোনো ভবিষ্যৎ প্রসপেক্টের কারণে, কোম্পানিটি আমাদেরকে বেশি ডিভিডেন্ড দেবে এই প্রত্যাশার কারণে, কোম্পানিটির অ্যাসেটের দাম বাড়বে এই প্রত্যাশার কারণে। অন্য কোনো প্রত্যাশা থেকে শেয়ারের দাম বাড়বে, এটি যতদিন আমরা আশা করতে থাকবো ততদিন আমরা লুজার হতে থাকবো। কেন লুজার হব? আমরা যারা এখানে বিনিয়োগ করি তাদের কথা শুনে, মনে রাখবেন এই যে মেকানিজম, তারা যে মেকানিজমে শেয়ারের দামটা বাড়ায়, সেই মেকানিজমে কিন্তু
আলটিমেটলি তারা যেটা করতে চায় সেটা হলো আমাদের টাকাগুলোকে তারা নিয়ে তারা কিন্তু বড় লোক হতে চায়। আমাদেরকে বড় লোক করার জন্য তারা কিন্তু এই গেম প্ল্যানটা তৈরি করে না, বরং আমাদের টাকাগুলোকে নিয়ে তারা বড় লোক হতে চায়। সোজা সাপটা কথা বলছি আর কি। তো কাজেই এই প্রক্রিয়ার মধ্যে আমি যতদিন থাকবো ততদিন একটা দুটো তো আমি লাভ করতে পারি, কিন্তু খুব দ্রুতই আমি আসলে আমার ক্যাপিটাল হারিয়ে ফেলবো। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলি, আমি 2007 সাল থেকে বিভিন্ন সময়ে দেখেছি যে বিভিন্ন ইয়াং জেনারেশন তারা শেয়ার বাজারে এসেছে। 2-3 বছর তাদেরকে খুব অ্যাক্টিভ দেখতাম। আমি আগে তো শেয়ার বাজারে ফ্লোরে যেতাম, এখন তো আমাদের এই যে অনলাইন হয়ে যাওয়ার কারণে শেয়ার বাজারে যাওয়া হয় কম, কিন্তু যতদিন গিয়েছে আমি দেখেছি 2-3 বছর যাকে দেখেছি, পরবর্তী 2 বছর 3 বছর পরে গিয়ে আমি আর ওই সেটটাকে দেখতে পাইনি। ওখান থেকে হয়তো আগের 10 জনের মধ্যে একজন আছে, কিন্তু 9 জন নাই। এবং এই 9 জন কিন্তু আসলে মূলত তাদের ক্যাপিটাল হারিয়ে সেখান থেকে বিদায় নিয়েছে। নতুন যে জেনারেশনটা আছে, নতুন যে গ্রুপটা আসে, সেই গ্রুপটা তো জানে না যে কি ঘটেছিল, তারা আবার সেই একই ফাঁদে পা দেয়। এবং আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, বেশ আমি আজ থেকে, এটা 2025 সাল, হয়তো 15 বছর আগেও যে মেকানিজমে তাদেরকে আমি কাজ করতে দেখেছি, একই মেকানিজমে এখন কাজ হয়। এবং এর কারণ হলো যে নতুন যে গ্রুপটা বিনিয়োগ করে তারা কিন্তু আগের গ্রুপের ক্ষেত্রে কি ঘটেছে সেটা কিন্তু তারা জানতে পারে না। সেক্ষেত্রে একই মেকানিজম তাদের কাজ করে। একই, আপনি ঘুরে ফিরে ফেসবুক পর্যালোচনা করে দেখেন যে সমস্ত কোম্পানিগুলোর প্রোডাকশন নেই, যে সমস্ত কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয় না, যে সমস্ত কোম্পানিগুলোর কোনো গ্রোথ নাই, তাদের একটা খবর ছড়িয়ে যে কোম্পানিটা প্রোডাকশনে যাচ্ছে, একটা কোম্পানির প্রোডাকশন 5 বছর ধরে নাই, আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন 15 বছর ধরে তার কোনো প্রোডাকশন হয়তো আছে, কুড়িয়ে কুড়িয়ে চলছে, 5 বছর প্রোডাকশনই নেই, এবং এই কোম্পানিটা 15 বছরে 1% 2% করে ডিভিডেন্ড দিয়েছে বা কোনো কোনো বছর দেয়ই নাই। এই কোম্পানিটা প্রোডাকশনে যাবে আর আপনি তার জন্য বসে থাকবেন, এইটা কোনো প্রসপেক্ট অ্যানালিসিস হতে পারে না। প্রসপেক্ট অ্যানালিসিস কোনটা? একটা ভালো কোম্পানির ভালো ফান্ডামেন্টাল আছে, ম্যানেজমেন্ট ভালো, তারা ব্যবসা করতে চায়, বাংলাদেশে তাদের ইকোনমিতে কন্ট্রিবিউশন আছে, তাদের সাময়িকভাবে কোনো একটা প্রজেক্টে কিছু একটা ট্রাবল হয়েছে বা কোনো একটা প্রজেক্টে তারা বিনিয়োগ করছে, তারা কিন্তু আশাই করতে পারি আমরা যে তারা কিন্তু ফিরে আসবে। এই সমস্ত কোম্পানির ক্ষেত্রে প্রত্যাশাগুলো করা উচিত। যে সমস্ত কোম্পানির 15 ইয়ার্স এর রেকর্ডে কিছু নাই, সে সমস্ত কোম্পানিতে কিছু প্রত্যাশা করাটা ঠিক হবে না। এবং আপনারা দেখবেন যে সমস্ত কোম্পানি লাস্ট 15 ইয়ার্সে কিছু দেয় নাই, সেই সমস্ত কোম্পানিগুলোর শেয়ারগুলো নিয়েই এই সমস্ত গ্রুপ শেয়ার বাজারে আমাদেরকে ইনভাইট করে, আমাদেরকে বলে, আমরা বিনিয়োগ করি, ধরা খাই, এবং আমরা পরবর্তীতে কান্নাকাটি করি, রাস্তায় নামি। এটা কোনো ভালো বিষয় হতে পারে না। তো যদিও আপনার প্রশ্নটা, আমি একটা প্রশ্ন করেছেন, আমি আসলে অন্য উত্তর দিয়ে ফেলেছি হয়তো, কিন্তু আপনার প্রশ্নটা একটু আরেকবার করেন, আমি আসলে মূল প্রশ্নটা থেকে সরে এসেছি, একটু আরেকবার প্রশ্নটা করে আমাকে মনে করিয়ে দেন কাইন্ডলি। অনেকটা অ্যান্সার পেয়েছি, তারপরেও স্যার আমি একটু বলতে চাচ্ছি যে এই যে ফিউচারিস্টিক যে প্ল্যান গুলো কোম্পানি করে, এটার জন্য রিলায়েবল যে সোর্স গুলো আমরা প্রথমে বা জি আমি বলছি, সেটি হলো যে এই যে আমরা যে প্রসপেক্ট অ্যানালিসিস করব, তার রিলায়েবল সোর্স আসলে মূলত কোম্পানি ভিজিট। মানে একেবারে যদি আপনি বলেন যে সবচেয়ে রিলায়েবল সোর্স কোনটা, সবচেয়ে রিলায়েবল সোর্স হচ্ছে কোম্পানি ভিজিট। তো কোম্পানি ভিজিট তো আমরা প্রথমেই করতে পারবো না। আমি যেটা করতাম সেটি হলো যে অনলাইনে সার্চ করতাম, এই গুগলে সার্চ করতাম যে কোনো একটা কোম্পানির নিউজ খোঁজার চেষ্টা করতাম, অথবা অ্যানুয়াল রিপোর্ট গুলাকে নিয়মিতভাবে পড়তাম। অ্যানুয়াল রিপোর্ট গুলো পড়লে হয় কি, অ্যানুয়াল রিপোর্টের চেয়ারম্যানস অ্যাড্রেস যেটা থাকে, মানে বোর্ড অফ ডিরেক্টরস এবং চেয়ারম্যানের যে স্টেটমেন্টটা থাকে, ওখানে চেয়ারম্যান অথবা বোর্ড অফ ডিরেক্টরস ওনারা কিন্তু ফিউচার প্ল্যানের কথা বলে থাকেন। আপনারা যদি আপনারা যদি রেগুলার অ্যানুয়াল রিপোর্ট পড়ার একটা অভ্যেস থাকে, তাহলে ভালো কোম্পানিগুলোর ফিউচার প্ল্যান গুলো আপনি জানেন। তো এর মধ্যে অনেক ফিউচার প্ল্যান কিন্তু আপনার মাথায় থাকবে যে এই কোম্পানিটা এই প্রজেক্টটা হাতে নিয়েছিল, তো এখন কি অবস্থা। আপনি যদি রেগুলার ফলো আপ করেন তাহলে কিন্তু অনেক কোম্পানির মানে ব্যাপারটা আপনার মাথাতেই থাকবে, এবং আপনি মনে রাখতে পারবেন বা বুঝতে পারবেন যে এখন এই কোম্পানিটাতে বিনিয়োগ করা যায়। এটা একটা সোর্স। আরেকটা সোর্স হলো, অনেক ক্ষেত্রে নিউজ পেপারে নিউজ আসে, নিউজগুলোকে মনে রাখার চেষ্টা করা যায়, নোট করে রাখার চেষ্টা করা যায়, পরবর্তীতে ফলো আপ করা যায়। ফলো আপ করতে গিয়ে যদি আপনি দেখেন যে নিউজ আর আসছেই না, নিউজের কোনো সোর্স নাই, তখন আপনি গুগল করতে পারেন, ফেসবুকে সার্চ করতে পারেন,
ফেসবুকে অনেক নিউজ পাওয়া যায়, আপনারা এটা জানেন কিনা আমি জানি না। ফেসবুকে কোম্পানি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়, কোম্পানিগুলোর আপডেট পাওয়া যায়। সেখান থেকে আপনারা আপডেটগুলো নেওয়ার চেষ্টা করতে পারেন। কিভাবে আপডেট পাওয়া যায় পরিষ্কার করে বলি, একজন এমপ্লয়ি তিনি ওই কোম্পানিতে চাকরি করেন, একটা প্রজেক্ট হচ্ছে, সে তার প্রজেক্টের ছবি মাঝে মধ্যেই আপলোড করে। তো এগুলো সার্চ করলেই পাওয়া যায়, আপনারা একটু দেখতে পারেন। আমি আজকে আমার সকল তথ্য ফাঁস করে দিচ্ছি আর কি, যে কারণে যাই হোক হয়তো আমার জন্য ভবিষ্যতে একটু কঠিনও হয়ে যেতে পারে, সেটা সমস্যা না। আমি মূলত বিনিয়োগ করি, আমি চাই যে সবাই এখানে টিকে থাকুক। আমি আরেকটি জিনিস বলছি যে আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো যেটি আগে বলেছি, এরপরে আপনি যাবেন প্ল্যান্ট ভিজিটে, যেটা আপনি প্রায় শিওর হয়ে গিয়েছেন যে এই কোম্পানিটিতে বিনিয়োগ করার উপযুক্ত সময় এখন। তো আসলে আমি যা ফেসবুকে দেখছি, যা নিউজে দেখেছি, যা ওদের অ্যানুয়াল রিপোর্টে পড়েছি, সেটা তো আপনাকে ক্রস চেক করতে হবে ফাইনালি কোম্পানিতে গিয়ে। তো আপনি এই কাজগুলো করতে পারেন এবং এর মাধ্যমে আপনি অনেক তথ্য বা কোম্পানি সম্পর্কে আপডেট নিতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের এখানে কিছু কোশ্চিন আসছে, তার মধ্যে যে এখন যদি যারা নতুন আছে, মেন হচ্ছে তো নলেজ, যে স্টক মার্কেট সম্পর্কে কিন্তু আমরা তেমন একটা নলেজ আমাদের নাই বললেই চলে, কারণ আমাদের অনেক স্টুডেন্টও আছে, সেক্ষেত্রে দেখি যে ওদের বেসিক যে জিনিসগুলো জানা দরকার বা ইনফরমেশন সে ভিতরের দিকে নাই গেল, প্রথম অবস্থায় যে ইনফরমেশন গুলো জানা দরকার সেগুলোও জানে না। তো সেগুলো স্যার কোথায় জানতে পারে, বা এরকম আপনার 2টা বই আছে আমরা জানি, 2টা বই আমরা এই সেমিনার শেষে সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করব, যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনার মানে আপনার মতে ভালো 2-1টা বইয়ের সাজেশন দিতেন, যে এই 2-3টা বই পড়লে মনে হয় যে স্টক মার্কেট সম্পর্কে ভালো জানা যাবে। মূলত এটা আমার কথাটা একটু বিশ্বাস করতে হবে, সেটি হলো যে আমি কিন্তু কখনো বই পড়ে শেয়ার বাজারে আসিনি। তবে আমার অন্য একটা ব্যাকগ্রাউন্ড ছিল যেটি আমাকে হেল্প করেছে। আমি অ্যাকাউন্টিং এর ছাত্র ছিলাম। তো যেহেতু দীর্ঘ সময় আমি কমার্সের ছাত্র ছিলাম, এইচএসসি তে অ্যাকাউন্টিং এর ছাত্র ছিলাম, অনার্সে মাস্টার্সে, ফলে দীর্ঘ সময় আমার এই অ্যাকাউন্টিং এর সাথে থাকা। অ্যাকাউন্টিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টিং বুঝতে হবে। যদি একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে চায় এবং সে যদি ভাবে যে সে অ্যাকাউন্টিং বুঝবে না, সে ফাইন্যান্স বুঝবে না, তাহলে বিনিয়োগ করা তার জন্য বেশ মুশকিল, তাকে অন্য উপায়ে ভালো করতে হবে। কিন্তু অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এটা বোঝা আর কি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য খুবই জরুরি। তো যেহেতু আমি অ্যাকাউন্টিং এর ছাত্র ছিলাম, সেজন্যই হয়তো আমার এটা প্রয়োজন হয় নাই। কারণ আসলে আমি যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, মূলত ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর উপরে নির্ভর করি। প্রসপেক্ট অ্যানালিসিস এর বিষয়টা ভিন্ন, সেটা তো আমার ব্যক্তিগত প্রচেষ্টা। তো কাজে এর জন্য কোনো বই পড়ার প্রয়োজন নাই। তবে আমি এটুকু বলি যে বাংলাদেশে যদি শেয়ার বাজারে বিনিয়োগ করে টিকে থাকতে চান, তাহলে বাইরের বই খুব একটা হেল্প করবে না, এটা নিশ্চিত মোটামুটি। এর কারণ হলো যে বাংলাদেশের শেয়ার বাজারটা মানে আমি বলি লেস এফিশিয়েন্ট, আসলে মানে ইনএফিশিয়েন্ট বলা ঠিক নয়, তাই লেস এফিশিয়েন্ট কথাটা ব্যবহার করেছি। এখানে ইনফরমেশনের উপর তেমন কোনো মানে আমরা খুব একটা এর প্রভাব দেখি নাই আর কি। তবে একেবারেই যে দেখি নাই তা নয়, অবশ্যই প্রভাব রয়েছে। তবে বাজারে ইনফরমেশন বলতে যেটা আমরা বুঝে থাকি সেটা কিন্তু ইনফরমেশন না। আমরা বাংলাদেশের শেয়ার বাজারে ইনফরমেশন শব্দটা কেন জানি ওই শেয়ারের দাম বাড়বে এইটার সাথে সম্পর্ক যুক্ত করা হয়েছে। ইনফরমেশন হলো যে একটি কোম্পানির ওই যে বললাম যে কি কারণে কোম্পানিটির ফিউচার ইপিএস বাড়তে পারে, কি কারণে কোম্পানিটির ন্যাব বাড়তে পারে। ইনফরমেশন হলো এই যে আমার বর্তমানে, যদিও আমি কিন্তু বর্তমানে হোল্ড করছি তেল কোম্পানির শেয়ারগুলো, আমি বলে দিলাম, তারপরে বলছি যে এই যে ইনফরমেশন হলো যে এই কোম্পানিগুলোর টাকা পয়সাগুলো ওই যে 5টা ব্যাংকের মধ্যে অধিকাংশ একটা বড় অঙ্ক ওখানে আটকা পড়ে গেল আর কি, এটা একটা ইনফরমেশন। এগুলো ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো নিয়েই আপনাদেরকে বিনিয়োগের চিন্তা করতে হবে। এবং এর জন্য বিদেশি কোনো বই আপনাকে খুব একটা হেল্প করতে পারবে বলে আমার মনে হয় না আর কি, আমি বিশ্বাসও করি না একদমই। বাংলাদেশে আমি আমার বই পড়তে বলছি না, আমি এটা অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। আমার বই লেখার উদ্দেশ্য বই বিক্রি করা নয়, আমার বই লেখার উদ্দেশ্য আমি যে মানে বিষয়গুলো বুঝতে পেরেছি শেয়ার বাজারে, যাতে ইয়াং জেনারেশন বা নিউ ইনভেস্টার যারা রয়েছেন তারা যাতে
ভুল না করেন, সেটা থেকে যাতে বের করে আনা যায়, সেজন্য আমি আসলে বইগুলো লিখেছি। আমি আপনাদেরকে একটু বলি একটা একটা করে। যেমন দেখেন, আমার প্রথম বইটার টাইটেলটা হলো এ লোনলি ওয়াক ইন দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ। এটা এই যে টাইটেলটার অর্থটা একটু আপনাদেরকে বলি। আমি শেয়ার বাজারে দীর্ঘ সময় ধরে আছি। যারা আমার বন্ধু ছিলেন তাদেরকে আমি যখন বলতাম যে এই কোম্পানিটা শেয়ারটায় বিনিয়োগ করা যে এটা ভালো হতে পারে, তারা কেউ আমার কথা শোনে না। আমি যখন শেয়ার বাজারে বিনিয়োগ করি, মনে করেন এখন আমি ন্যাশনাল টিউবসের শেয়ার কিনছি, যখন কিনতাম তখন আমি একটা বিশেষ কারণে কিনছিলাম যে গ্যাস কানেকশন গুলো আসবে, তখন আমি দেখতাম যে কেউ কেনে না, আমি একা কিনছি। আমি যখন এসএ লিমিটেডের শেয়ার ওই যে করোনার আগে কিনছিলাম, কেউ কেনে না, আমি একাই কিনতাম। আমি ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার যখন কিনছিলাম, কেউ কেনে না, আমি একাই কিনেছি। এইরকম একটা অবস্থা, মানে চারিদিকে আমার যারা বন্ধু বান্ধব, যারা আমার পরিচিত, যারা ফেসবুকে আমার সাথে কানেক্টেড, তারা কেউ কেনে না। তো এই যে ব্যাপারটা, এর কারণ হলো আমি সবসময় এর কারণে আমার কাছে সবসময় মনে হতো যে আমি শেয়ার বাজারে খুব একা, মানে একা একা পথ চলি আর কি। যে কারণে বইটার টাইটেল ওই এ লোনলি ওয়াক ইন দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ আমি খুব লোনলি, আমার খুব লোনলি ফিল হয় আর কি। এখনো যদি আমি বলি যে আপনারা এই যে বিনিয়োগ, এখানে কয়জন আমার সাথে আছেন যারা এই তেল কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন? কেউ নাই হয়তো। দেখবেন যে আমি খুব লোনলি আসলে। তো এটা একটা বিষয়। এই লোনলি ওয়াকের অভিজ্ঞতাটা ওখানে কিন্তু আসলে মূলত আমি বলতে চেয়েছি যে দেখেন, বাংলাদেশে প্রসপেক্ট অ্যানালিসিস কেউ করে না, তো আপনারা প্রসপেক্ট অ্যানালিসিস করেন। আমি আমার পোর্টফোলিও উল্লেখ করেছি, পোর্টফোলিও দিয়ে দিয়েছি। কেন দিয়েছি জানেন? এইটা এই জন্য দেই নাই যে দেখেন আমার পোর্টফোলিও কত বড়, এই যে এটা দেখানোর জন্য না। আমি খুব ছোট্ট পোর্টফোলিও। অনেক বড় বড় পোর্টফোলিও বাংলাদেশে আছে। আপনারা জানেন কিছুদিন আগে রেকর্ড এসেছে, ডেটা আমরা দেখেছি যে আহ 50 কোটি টাকার উপরে বিনিয়োগ অনেক ব্যক্তি রয়েছে, 100 কোটি টাকার উপর বিনিয়োগ রয়েছে, 500 কোটি টাকার উপর বিনিয়োগ রয়েছে, এরকম অনেক ব্যক্তি বাংলাদেশে রয়েছেন। আমার পোর্টফোলিও অত্যন্ত ছোট, খুবই ছোট আমার পোর্টফোলিও। কিন্তু তারপর আমি আমার পোর্টফোলিও উল্লেখ করেছি। কেন করেছি? এই জন্য করেছি যাতে আমি যে পরবর্তী কথাগুলো বলতে যাচ্ছি, এটা যাতে আপনি একটু শোনেন। আপনি যাতে দেখেন যে দেখেন আমার এই পোর্টফোলিওটা এরকম, আমি এইভাবে শুরু করেছি, বর্তমানে এই অবস্থানে রয়েছি। কিভাবে এই পর্যায়ে আসলাম সেটি দেখানোর জন্য আমি আমার সকল রেকর্ড এখানে বইটিতে উল্লেখ করেছি, যাতে আপনারা একটু, বা বিনিয়োগকারীরা যাতে একটু কনভিন্সড হন যে বাংলাদেশের শেয়ার বাজারে টিকে থাকতে গেলে হয়তো এই রাস্তাটি একটি রাস্তা হইতে পারে, তবে ধৈর্যের প্রয়োজন। আমি প্রসপেক্ট অ্যানালিসিস এর কথা বলেছি আমার বইটিতে, প্রথমটা। দ্বিতীয় বইটিতে আসলে মূলত কোনো কোম্পানির কথা বলতে চাইনি। এখানে আসলে মূলত বোঝাতে চেয়েছি যে বাংলাদেশে যদি শেয়ার বাজারে সার্ভাইভ করতে চান, তাহলে দেখেন আমার বই পড়ার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে মূল কথাটা আজকে বলে দিচ্ছি, যাতে এইটাই যথেষ্ট হয়। এই দ্বিতীয় বইটিতে আমি মূলত বলতে চেয়েছি যে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে একটা প্রথম রুল যেটা আপনাকে ফলো করতে হবে, সেটি হলো কারো কথা শোনা যাবে না। সেটি কেউ না, কোনো ব্যক্তির কথা শোনা যাবে না। আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, তো অবশ্যই আপনাকে নিজের ব্যাকবোনের উপরে দাঁড়াতে হবে। আমরা কি করি? প্রথমে একটা অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খুলে ব্রোকারেজ হাউসে বা সিকিউরিটিজ হাউসে গিয়ে একজন এমপ্লয়ি বা কোনো একজন এক্সপার্টের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে আসলে কোন শেয়ারটা কিনবো। তিনি আমাকে একটা শেয়ার কিনতে বলেন, কিন্তু সেই শেয়ারটা কেন কিনতে বললেন, শেয়ারটা কিনলে কি হতে পারে, এ সংক্রান্ত কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তিনি দিতে পারেন না বা দেনও না। তো এই যে অভ্যেস, এই অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি শেয়ার বাজারে সার্ভাইভ করতে চান, তাহলে আপনাকে শেয়ার বাজারের বেসিক নলেজ গুলো অর্জন করতে হবে। প্রথম চ্যাপ্টারেই আছে, দেখবেন, এটা দরকার নেই আপনাদেরকে বলি। আপনি প্রথম যে কাজটা করতে হবে সেটি হলো যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইটটা রয়েছে dscbt.org, সেখানে ঢুকে অবশ্যই আপনি দেখবেন কোম্পানিগুলোর যে পেজগুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল কোম্পানি পেজগুলো আপনাকে নিয়মিতভাবে স্টাডি করতে হবে। ওখানে খুব বেসিক কিছু ডেটা দেওয়া থাকে, যেমন কোম্পানিগুলোর লাস্ট 52 উইকস এর প্রাইস রেঞ্জ দেওয়া থাকে। খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে হেল্প করবে যে আপনি আসলে কোন স্টেজে বাই করবেন, কোন স্টেজে বাই করা ঠিক হবে। এই ট্রেন্ডটা কিন্তু একটা বেসিক ট্রেন্ড, সেটার জন্য খুব টেকনিক্যাল অ্যানালিসিস জানার প্রয়োজন পড়ে না। এটা আপনি দেখতে পারবেন ওখান থেকে দেখতে পারবেন পেইড আপ ক্যাপিটালের কি অবস্থা, ওখান থেকে দেখতে পারবেন রিজার্ভের কি অবস্থা। একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল তার থেকে রিজার্ভ যদি অনেক বেশি হয়, তাহলে কোম্পানিটার হেলথ খুবই ভালো। কোম্পানিটার ন্যাভ কত আছে, এনএভি, আপনি যদি ন্যাভ দেখেন, তাহলে সেই ন্যাভ দেখলে বুঝতে পারবেন, প্রাইসের সাথে কম্পেয়ার করে দেখবেন যে কোম্পানিটির প্রাইসটি আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড অবস্থানে রয়েছে, ইপিএস কত রয়েছে, ডিভিডেন্ড কিরকম দেয়, গত 5 বছরে কোম্পানিটি ডিভিডেন্ড প্র্যাকটিসটা কিরকম ছিল, গ্রোথ আছে না কনসিস্টেন্ট, অ্যাটলিস্ট কনসিস্টেন্ট হতে হবে।
আবার খেয়াল রাখবেন যে কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড দেয় না শুধু স্টক ডিভিডেন্ড দেয়। আমরা একসময় খুবই স্টক ডিভিডেন্ড পছন্দ করতাম, কিন্তু পরবর্তীতে বুঝতে শিখলাম যে স্টক ডিভিডেন্ড আসলে কোনো কাজের বিষয় না। স্টক ডিভিডেন্ড দিলে কোম্পানিকে কিছু কোনো তার উপর কোনো আর্থিক চাপ পড়ে না, তার কোনো এটা দ্বারা কোম্পানির কিছুই বোঝা যায় না যে কোম্পানিটার সামর্থ্য আদৌ আছে কিনা, এটা বোঝা যায় না। একটা কোম্পানির সামর্থ্য নাই, যে ফাইন্যান্সিয়াল ফরজারি করে কোম্পানিটা মানে একটা ভুল হিসাব ডেটা দিয়ে ভুল হিসাব করে তারা একটা মানে আমাদেরকে ডিসিভ করে ফেললো যে কোম্পানির ইপিএস এত টাকা হয়েছে। অডিট ফার্ম যদি ঠিক মতো অডিট না করে তাহলে তো এটা বের করার কোনো রাস্তা নাই। ওই ইপিএসটাই আমরা ধরে নিলাম যে সঠিক ইপিএস। এখন ইপিএস দেখালো 10 টাকা, কোম্পানিটা 10 টাকা যদি আয় করে তাহলে অন্তত 6, 7, 8 টাকা তো তার ডিভিডেন্ড দেওয়া উচিত ক্যাশ। তো দেওয়ার সময় দেখা গেল যে সে 10 টাকা আয় করেছে, 5 টাকার সমপরিমাণ বা 10% আয় করেছে, সে 5% স্টক ডিভিডেন্ড দিল। তো এই স্টক ডিভিডেন্ড দিতে তো তার কোনো টাকা খরচ হবে না, কাজে এটা দ্বারা কোম্পানির সামর্থ্যের কিছু বোঝা যায় না। একটা কোম্পানি কি হারে ক্যাশ ডিভিডেন্ড দেয় এইটা দ্বারা তার সামর্থ্য বোঝা যায়। যে কারণে আমি ব্যক্তিগতভাবে কোম্পানির এই যে ডিভিডেন্ড টার্ম ফলো করার চেষ্টা করি। ওনারশিপ স্ট্রাকচার দেখবেন যে ওখানে যে কারা কারা কোম্পানিটা শেয়ারটা হোল্ড করছে, ইনস্টিটিউট কত পার্সেন্ট, স্পন্সর ডিরেক্টর কত পার্সেন্ট, ওইদিকে পাবলিক কত পার্সেন্ট, বিদেশিরা বিনিয়োগ করেছে কিনা, এগুলো দেখে আপনি কিছুটা ধারণা করতে পারবেন যে কোম্পানিটি ভালো না খারাপ। যে সমস্ত বাজে কোম্পানিগুলো আমরা দেখি যে দেখা যায় কোম্পানির মালিকেরা কোম্পানিটার শেয়ার প্রতি বছর ছেড়ে দিচ্ছে, তো তাহলে শেয়ার ছেড়ে দিচ্ছে তার মানে কোম্পানির মালিকেরই ওই কোম্পানিতে আস্থা নেই। তো যে কোম্পানির মালিকের একটা কোম্পানিতে আস্থা থাকে না, সেই কোম্পানিতে আমি আস্থা রাখতে যাব কেন? আমি তো বাইরের পক্ষ, আমি তো কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে আমার কোনো অংশীদারিত্ব নাই, আমি তো সিদ্ধান্ত নিতে পারি না। তো কাজেই আমার যখন এতখানি লিমিটেশন, তখন আমি কেন ওই কোম্পানিটাতে বিনিয়োগ করতে যাব যে কোম্পানির মালিকেরা সেই কোম্পানিটা ছেড়ে দিচ্ছে। আবার কোম্পানির মালিক কিনছেন বলেই যে আমি ঝাঁপিয়ে পড়বো সেটাও হবে না, আমাকে বুঝতে হবে যে তিনি কেন কিনছেন, সেটার আবার ফিউচার কি হতে পারে, এগুলো অনেক বিষয়ে খেয়াল করা উচিত। একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি ওই পেজ থেকে দেখি, সেটি হলো কোম্পানিটির লোন, ঋণ কত আছে। ঋণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঋণ মানুষকে ঋণগ্রস্ত করে, কোম্পানিকেও ঋণগ্রস্ত করে। ঋণ থেকে বেরিয়ে আসা উচিত। ঋণের যেটা আমরা দেখেছি, যে একটা মজার কথা বলি, আমরা দেখেছি যে সমস্ত মাল্টিন্যাশনাল কর্পোরেশনস রয়েছে সেগুলো যে পদ্ধতিতে গ্রো করে সেটাকে আমরা বলি এসএফজি গ্রোথ, মানে সেলফ ফাইন্যান্সিয়েবল গ্রোথ। তারা নিজেদের টাকা বাঁচিয়ে ওই টাকা থেকে গ্রোথের দিকে যায়। আমাদের দেশের কোম্পানিগুলো ঋণ করে বড় বড় হয়ে যেতে চায় একবারই, এটা একটা বড় সমস্যা। এই ঋণ করার যেটা বড় প্রবলেম সেটি হলো যে ঋণের যে খরচ, মানে ইন্টারেস্ট, সেটি তাদের উপরে বেশ বার্ডেনসাম হয় এবং অনেক ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণে আয় করতে পারে না। যখন অর্থনৈতিক মন্দা থাকে বাংলাদেশে বা বিশ্বে, তখন কিন্তু তারা আর ভালো করতে পারে না। তো এই ঋণটা আপনি একটু দেখবেন যে ওই যদি কোম্পানির ঋণ না থাকে তাহলে সেই কোম্পানিটিকে আমি ভালো মনে করি। আপনারা নিয়মিতভাবে এই কোম্পানিগুলোর এই পেজটাকে ফলো করবেন। এই পেজটাকে ফলো করার পরে ফার্দার ইনফরমেশনের জন্য আপনি অ্যাডিশনাল তথ্যের জন্য অন্যান্য সূত্রের খোঁজ করবেন। এই তথ্যগুলো যদি আপনি নিয়মিতভাবে স্টাডি করতে থাকেন, প্রাইস ট্রেন্ডটাকে যদি ফলো করেন আর এই তথ্যগুলোকে নিয়মিত স্টাডি করেন, আমার মনে হয় না যে আপনার আর কারো পরামর্শের প্রয়োজন আছে। থ্যাংক ইউ স্যার। আমার যে পরের কোশ্চেন ছিল সেটাও এর মধ্যে অলরেডি ফুলফিল হয়ে গেছে, যেটা একজন নতুন ইনভেস্টর হিসেবে বা আপনার ফ্রেমওয়ার্কটা জানার ইচ্ছা ছিল, যেটা অলরেডি আপনি প্রায় 90% বলে দিয়েছেন, হয়তো বা এটাই আপনার ফ্রেমওয়ার্ক। আচ্ছা স্যার, এখন আমাদের একটা কোশ্চেন, যে আমরা যারা নতুন ইনভেস্টর, যে নতুন আসতেছি, তো আমাদের জন্য স্টক মার্কেট, বাংলাদেশ অ্যাসেট আছে, আমরা জানি স্টক মার্কেট একটা রিস্কি জায়গা, সেই জায়গাতে আমাদের কি এখন স্টক মার্কেটে এসে ইনভেস্ট করাটা উচিত হবে, বা শিখে বুঝে ইনভেস্ট করা উচিত হবে, নাকি আমরা অন্য কোথাও শিফট হয়ে যাব বা ইনভেস্ট করব? এই প্রশ্নের উত্তর তো দেওয়া সত্যি মুশকিল। দেখেন, বর্তমানে আমি সার্বিক অবস্থা নিয়ে কথা বলি। শেয়ার বাজার অর্থনীতির বাইরে না, আমাদের যে দেশের অর্থনীতি, বৈশ্বিক যে অর্থনীতি, এর বাইরে কিন্তু শেয়ার বাজার নয়। বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটিকে আমি ক্রান্তিকাল মনে করছি আর কি।
কারণ এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, রাজনীতির সাথে মোটেও মিলিয়ে নেবেন না, তবে বাস্তবতার বাইরে নয় অবশ্যই। সেটি হলো যে 2024 সালের পর বাংলাদেশ কিন্তু আমরা একসময় ধারণা করছিলাম যে দেউলিয়া হয়ে যায় কিনা। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গিয়েছিল, ঘোষণা দিয়েছিল তারা দেউলিয়া। দেউলিয়া শব্দটা এখানে একটা দেশের ক্ষেত্রে কতটা প্রযোজ্য আমার ধারণা জানা নাই, তবে দেউলিয়া শব্দটা তারা ব্যবহার করছিল আর কি। তো সেই দেউলিয়াত্ব থেকে তারা বেরিয়ে এসেছে। বাংলাদেশ কিন্তু অনেকটাই দেউলিয়াতের কাছাকাছি ছিল, এবং এই দেউলিয়াতের একটা বড় ধরনের ঝুঁকির যে জায়গাটা ছিল সেটা হলো ব্যাংকিং সেক্টর, এবং অনেকগুলো ব্যাংককে লুট করা, মানে একেবারে টাকা পয়সা নাই, মানে ভেতরটা ফাঁপা ফাঁপা হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি। এবং অনেক কোম্পানির টাকাও সেই ব্যাংকগুলোতে আটকে রয়েছে। তো এটা শুধু যে সরকারি ব্যাংক তা নয়, খোঁজ খবর করলে দেখা যাবে, আরো গভীরে যদি পর্যালোচনা করা যায় আরো অনেক কোম্পানির নাম আসতে পারে। সেটি কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো যে এটি অর্থনীতির একটা পার্ট। তো অর্থনীতি যেখানে বর্তমানে কিন্তু কারেকশনে রয়েছে, আমাদের অর্থনীতিটাকে আমি মনে করছি একটা কারেকশনের মধ্যে রয়েছে। আপনারা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে কথা বলবেন, আমার কথা সব কথাই যে পছন্দ হবে তাও নয়, তবে আমি মনে করি যে ব্যাংকিং সেক্টরে যে অবস্থাটা ওই সময় ছিল, 24 সালে ছিল, বর্তমানে সেটা নেই। অন্যভাবে নিতে আপনারা নিবেন না, আমি অনুরোধ করছি। আমার ব্যক্তিগত মত, আপনারা আমাকে কথা বলার জন্য নিয়ে এসেছেন, আমার ব্যক্তিগত কথা আমি বলছি, আমার ব্যক্তিগত যেটা ধারণা বা বিশ্বাস সেটাই আমি বলছি। আমার কাছে মনে হয়েছে যে ব্যাংকিং সেক্টরটা অনেকটাই যেন বেঁচে গেল আর কি, অনেকটাই, মানে এখনো যে বেঁচে গিয়েছে আমি এটা বলতে পারছি না, তবে বেশ খারাপ অবস্থা ছিল। আপনারা সবাই জানেন ওই সময় ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছিল না, কিন্তু ব্যাংকগুলোকে একটা রিভাইভ করানোর জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গভর্নমেন্ট যাচ্ছে। ব্যাংকিং সেক্টরটা যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের যে ক্যাপিটাল মার্কেট সেটিও কিন্তু ভবিষ্যৎটা ভালো হবে। এখন এই যে বর্তমানে ক্যাপিটাল মার্কেট খারাপ যাচ্ছে, এই খারাপ যাওয়া ছাড়া তো উপায় নেই। মানে ক্যাপিটাল মার্কেটের মূল জিনিসই তো ক্যাপিটাল। ক্যাপিটালের একটা বড় উৎস হলো ব্যাংকস। সে ব্যাংকগুলো যদি এখন একটা মানে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যায়, তো আমাদের ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল সরবরাহটা কে করবে? হ্যাঁ, করতে পারে ইন জেনারেল ইনভেস্টার্স যারা রয়েছেন তারা করতে পারেন। তারাও কি এখন সাহস করছেন ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার জন্য? যদি বিনিয়োগ না করে থাকেন তারাও, তাহলে এই ক্যাপিটাল মার্কেটে শেয়ারের দাম কি দিয়ে বাড়বে? এটা তো আসলে কেউ বাড়িয়ে টেনে তুলবে শেয়ারের দাম, এভাবে তো আসলে শেয়ারের দাম নির্ধারিত হয় না। শেয়ারের দাম নির্ধারিত হবে সাপ্লাই এন্ড ডিমান্ড দিয়ে। আমরা কি ডিমান্ড ক্রিয়েট করছি? আমরা কি নতুন নতুন ক্যাপিটাল বিনিয়োগ করছি? এবং নতুন ক্যাপিটাল বিনিয়োগ না করলে আমরা নতুন শেয়ারের মানে ডিমান্ড কোথায় কিভাবে ক্রিয়েট করব? তো যেহেতু শেয়ারগুলোতে দুঃখিত, যেহেতু শেয়ার বাজারে নতুন বিনিয়োগ আসছে না, শেয়ার বাজারের যে শেয়ারগুলোর যে ডিমান্ড সেটি আগের পর্যায়ে বা তার থেকে কম নিচে রয়েছে, যে কারণে শেয়ারের দাম বাড়া প্রত্যাশা করাটা ঠিক না। এখন কিছু কারেকশন অবশ্যই প্রয়োজন, কারেকশন গুলো হয়ে গেলে, যেমন আমাদের শেয়ার বাজারের প্রথম কারেকশন যেটা প্রয়োজন, আপনারা অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে আমাদের শেয়ার বাজারে যে সমস্ত বাজে কোম্পানি রয়েছে সেগুলোকে অবশ্যই একটা জায়গায় নিয়ে যেতে হবে সেগুলোকে, যাতে এই যে শেয়ার বাজারে নতুন নতুন বিনিয়োগকারীরা আসছে তাদেরকে পথভ্রষ্ট করে ওই শেয়ারগুলোতে বিনিয়োগ করানো হচ্ছে রিপিটেডলি। ভালো কোম্পানিতে যদি বিনিয়োগ করাতো তাহলে এই শেয়ার লোকগুলো কিন্তু দেউলিয়া হতো না। এই যে নতুন বিনিয়োগকারী তারা আসলো, এসে ধরে নেন একটা ভালো কোম্পানি এক্স, সে প্রত্যেক বছর 100% করে ক্যাশ ডিভিডেন্ড দেয়। যদি ওই কোম্পানিতে তাকে বিনিয়োগ করাতো, তার টাকাটা যদি আটকে যেত, সে কিন্তু বছর শেষে 100% ডিভিডেন্ড পেত। তাকে বিনিয়োগ করানো হচ্ছে কোনটাতে? এমন কোম্পানিগুলোতে বিনিয়োগ করানো হচ্ছে যেটা ক্যাপিটাল গেইন অথবা ক্যাপিটাল লস, এর মাঝখানে কোনো কিছু নাই। বছর শেষে আপনি যে ডিভিডেন্ড পাবেন তার কোনো প্রত্যাশা এই কোম্পানিগুলো থেকে নাই। তো আপনাদের এই যে কোম্পানিগুলো, যে বাজে কোম্পানিগুলো, এগুলোকে একটা জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে, হয় ডিলিস্ট করতে হবে, না হলে এগুলোর জন্য আলাদা বোর্ড করে দিতে হবে, যারা চায় ওখানে যে বিনিয়োগ করুক। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাও হয়তো কোনো সমাধান না। এগুলোকে যুগের পর যুগ এই শেয়ার বাজারে লুট হতে থাকবে, আমাদের ইয়াং জেনারেশনসরা, নতুন নতুন বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না, তাদের টাকা লুট হতে থাকবে, এটা হতে পারে না, আমি ব্যক্তিগতভাবে বলছি। এবং এই কথার সাথে কারো কথা মিলে গেলে সেটা তার ব্যক্তিগত জায়গা, কিন্তু আমি আমার এই বই যেটা শেয়ার বাজার বিষয়ে কিছু কথা, সেটি আমি প্রকাশ করেছি সেটি 2025 সালের প্রথম দিকেই আর কি। তো সেই বইটা তো যখন আমি লিখেছিলাম তখন তো এই কার্যক্রম চলছিল না,
তো কাজে এটা আমার ব্যক্তিগত কথা, আমি বিশ্বাস করি এটা এই শেয়ার বাজার বাঁচানোর জন্য এটা একটা রাস্তা। এই 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 পদক্ষেপগুলো নিতেই হবে আমাদের শেয়ার বাজারে। বিনিয়োগের জায়গায় বলছি, এখন আপনি যে প্রশ্ন করেছেন সেটি হলো যে দেখুন, আমাকে যদি এখন কেউ কিছু টাকা দেয় আর কি, আমি যদি কোথাও কোনো টাকা পাই, মনে করেন কিছু টাকা পেলাম, আমারই টাকা মনে করেন, টাকাটা আমার টাকা হতে হবে, অন্যের টাকা না। আমি শেয়ার বাজারে বিনিয়োগ করব। এর কারণ হলো আমি এখন দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারের শেয়ার প্রাইস গুলো আন্ডার ভ্যালুড, তবে কিছুটা স্লোলি বিনিয়োগ করা উচিত বলে মনে করছি। তবে কিছু কিছু শেয়ার আছে যেগুলোতে বিনিয়োগ করার মতো অবস্থানে রয়েছে, সেগুলোতে বিনিয়োগ করা যায়। আর যদি আমাকে অন্য কোনো অপশন দেন, হ্যাঁ, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে আসলে ডোন্ট পুট অল এগস ইন এ সিঙ্গেল বাস্কেট, পোর্টফোলিও তৈরি করা উচিত। পোর্টফোলিওটা বিভিন্ন শেয়ারের পোর্টফোলিও না, আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটি হলো অ্যাসেটের পোর্টফোলিও। হয়তো সেটা কিছু অর্থ আপনি ল্যান্ডে বিনিয়োগ করতে পারেন, কিছু অর্থ আপনি শেয়ারে বিনিয়োগ করতে পারেন, কিছু অর্থ আপনি ক্যাশ তো মানুষের লাগেই, কিছু অর্থ ক্যাশে রেখে দিতে পারেন, সেটা ব্যাংকে হোক বা যেভাবেই হোক। এইভাবে বিনিয়োগ করা যেতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য এখন আমি ব্যক্তিগতভাবে আমাকে টাকা দিলে, আমি টাকা পেলে আমি বিনিয়োগ করবো শেয়ার বাজারে। অন্য কোনো কিছু বলতে পারবো না যে না আপনি বিনিয়োগ করেন। আমি যদি আমাকে দিয়ে বলতে পারি যে ইয়েস, আমি কিছু টাকা যদি আমার এখন হাতে থাকে আমি বিনিয়োগ করবো। থ্যাংক ইউ স্যার, আপনার উত্তর আমি পেয়েছি। আচ্ছা, আমাদের একটা কোশ্চেন আসছে যে এখন অনেক মানে মার্কেটটা তো অনেক ডাউন, এর মাঝে অনেকে অনেক টাকা ইনভেস্ট করে রাখছে, যার ফলে এখন তার অনেকটা শেয়ার দেখা যাচ্ছে অর্ধেক হয়ে গেছে। তো এই পজিশনে বা একটা খারাপ কোম্পানিতে ইনভেস্ট করে ফেলেছে, এখন তার ডিসিশনটা কি হবে? তারা অনেকেই ডিসিশনটা মেক করতে পারছে না। ওই ক্ষেত্রে আপনি কিছু বললে তাদের একটু হেল্প হতো। কি বলবো, এটার উত্তরে আমি কি বলবো আসলে? দেখুন, প্রথম যে কাজটা করে ফেলেছেন সেটা হলো যে যা করা উচিত না সে কাজটা করেছেন। শেয়ার বাজারে বিনিয়োগ করার শর্তই বলছি যে আপনাকে ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। ভালো কোম্পানি বুঝে বিনিয়োগ করলেন, সেটা ভালো হলো না, সেটা এক প্রকার। আর আপনি জেনে বুঝে জানেন যে এইসব কোম্পানিগুলোতে বিনিয়োগ করা ঠিক না, ওই যে গ্যাম্বলার বলে না, ওই যে যারা মার্কেট প্লেয়ার্স, মার্কেট মেকার্স, তারা হয়তো এখানে আছে এই আশায় আপনি ওখানে বিনিয়োগ করেছেন। তো এখন বুঝতে পারছেন যে না, আপনার টাকা 50% হয়ে গিয়েছে। আমি কোনো আশা দেখি না আর কি, আমি কোনো আশা দেখি না এখানে। আপনাকে যদি আমি আজকে বলি, আমার সাজেশনও নাই আসলে, কারণ দেখেন আমি যদি আজকে বলি যে বিক্রি করে দেন, বেরিয়ে যান, কালকে যদি আবার মার্কেট মেকার্সরা ওটা নিয়ে মার্কেট মেক করা শুরু করে, কিন্তু ওরা কবে করবে এটা আমিও জানি না, আপনিও জানেন না, বিকজ এখানে ফোরকাস্ট করার কোনো বিষয় আমাদের হাতে নেই। কোনো মেকানিজম যদি জানা থাকে আমাকে বলতে পারেন যে মার্কেট মেকার্সরা কবে এই, আপনি তো ইনভেস্টই করেছেন যে মার্কেট মেকার্সরা এটা নিয়ে খেলবে, তো আমাকে একটা যদি রাস্তা দেখিয়ে দিতে পারতেন যে এইভাবে তাদেরকে প্রেডিক্ট করা যায়, তাহলে আমি বলতে পারবো যে ওই প্রেডিকশনটা অনুযায়ী আপনি কাজ করেন। কিন্তু তাদেরকে কি প্রেডিক্ট করার কোনো রাস্তা আপনি জানেন? কেউ জানে না। সেক্ষেত্রে আমি কি সাজেশন দেবো? আমি যদি বলি বিক্রি করেন, কালকে যদি ওরা আবার শেয়ারটার দাম বাড়িয়ে দেয়, তখন তো মানে যে ভদ্রলোক পরামর্শ দিল তার দোষ হবে। আবার যদি তবে হ্যাঁ, আপনি যদি বুঝতে পারেন যে না, আপনি যে পাপটা ওইটা একটা পাপের রাস্তা, ওই রাস্তা থেকে বেরিয়ে আসা উচিত, সঠিক পদ্ধতিতে আপনি থাকতে চান, তাহলে ওখান থেকে বেরিয়ে গিয়ে যা হয় হোক, ওখানে বাড়ে কমে আপনার দেখার দরকার নেই, ভালো জায়গায় মিডিয়াম করেন। সেটা ডিপেন্ড করছে যে আপনি আসলে পরবর্তীতে আমাদেরকে দোষ দিবেন কিনা আর কি। যদি দোষ দিতে না পারেন, যদি দোষ না দিয়ে থাকতে পারেন, তাহলে বলবো যে হ্যাঁ, ওইখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে সঠিক রাস্তায় মানে আমাদের বিনিয়োগ করা উচিত। থ্যাংক ইউ স্যার, আমরা অলরেডি বুঝে গেছি যে ইনভেস্ট করতে গেলে জেনে শুনে বুঝে ইনভেস্ট করার মতো মানে এর অন্য কোনো বিকল্প রাস্তা নেই। স্যার, এই অবস্থায় আপনার যেহেতু শেয়ার, পার্টিকুলার কোনো শেয়ারের আমরা নাম নিব না, বলবো না, এটা বলাও যায় না যে আজকে একটা শেয়ার আমার ভালো মনে হতে পারে, কালকে ডাউন হইতেই পারে, এটা নিয়ে কোনো কিছু বলা যায় না। তবে আমার মনে হয় এতটুকু স্যার একটু বলা যায় যে এখন যতগুলো সেক্টর আছে বাংলাদেশে, কোন সেক্টরটা স্যার একটু আন্ডার ভ্যালু অবস্থায় আপনার কাছে মনে হচ্ছে? আন্ডার ভ্যালুড বলেই তো আমি আমার বিনিয়োগগুলো সব একজন লিখেছেন সিমেন্ট সেক্টর।
হ্যাঁ, সিমেন্ট সেক্টর যদি আমি একটা একটা করে বলি, আপনারাই বলেন, আমি একটা একটা করে বলি। সেটা হলো যে যেমন ধরেন সিমেন্ট সেক্টর, আপনি যদি সিমেন্ট সেক্টরের কথায় আসেন, সিমেন্ট সেক্টরে আমি বিনিয়োগ করব না এখন। মানে আপনারা যদি সিমেন্ট সেক্টরে বিনিয়োগ করতে চান, বিনিয়োগ করবেন, আপনারা বিনিয়োগ করবেন, আমি বিনিয়োগ করবো না সিমেন্ট সেক্টরে এই মুহূর্তে। এলএসবি আপনি লিখেছেন, খুব সুন্দর নাম, ঠিক আছে। এলএসবি একটা কোম্পানি যেটা সত্যি খুব ভালো একটা কোম্পানি, কিন্তু সিমেন্ট সেক্টরে কেন বিনিয়োগ করব না, এটার কারণ হলো দেখেন বাংলাদেশের অর্থনীতি এখন কোন পর্যায়ে রয়েছে আর ভবিষ্যতে কি হতে পারে। মেগা প্রজেক্টস গুলো তো আন্ডার ইউটিলাইজড। তো বর্তমান গভর্নমেন্টের উচিত হবে যে এই আন্ডার ইউটিলাইজড প্রজেক্টস গুলোকে ইউটিলাইজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আমার মনে হয় না বাংলাদেশে সেই সামর্থ্য রয়েছে যে আরো কোনো নতুন প্রজেক্ট, মেগা প্রজেক্ট ধরনের প্রজেক্টে বিনিয়োগ করবে। সেই ধরনের প্রজেক্টে যদি বিনিয়োগ করতে যায় তাহলে ভুল হবে, তো কাজেই বিনিয়োগ হবে না। বাংলাদেশের এমন কোন শহরের নাম বলতে পারবেন যেখানে এই যে 10 তলা 20 তলা বিল্ডিং উঠছে না আর কি গত 10-15 বছর ধরে? আমরা খালি বড় বড় দালানই উঠাতে দেখছি আর কি। এবং একটা ডেটা নিয়ে দেখতে পারেন যে এগুলোর কি অবস্থা, মানে সেল কেমন হচ্ছে আর কি, বা ফিউচার বায়ারের অবস্থাটা কি। ভবিষ্যতে আমার হিসাবে বলছি, আমি অনেক কিছু ডেটা না নিয়ে বলি, মানে জাস্ট অবজারভেশন থেকে বলি, আমার ধারণা যে বাংলাদেশে এই রিয়েল এস্টেট সেক্টরটা স্লো হয়ে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে ফিউচারে। কিছু স্পেসিফিক সিটি বাদ দিয়ে, যেমন ঢাকার কি অবস্থা আমি জানি না, তবে অন্যান্য শহরগুলোতে এটাই ঘটবে, মেগা প্রজেক্টসে বিনিয়োগ হবে না। সিমেন্ট সেক্টর খুব ভালো, সামনের দিনগুলোতে খুব ভালো করার কথা না আর কি, মানে অ্যাটলিস্ট গ্রোথ থাকার কথা না আর কি। তো সেই জায়গাটা আন্ডারভ্যালুড কেন এটা আপনাকে বুঝতে হবে। আন্ডারভ্যালুড হওয়ার জন্য যদি তার বিজনেস প্রসপেক্ট একটা গুরুত্বপূর্ণ কারণ হয়, তাহলে ওই আন্ডারভ্যালুড আপনাকে কোনো রেজাল্ট দেবে না আর কি। আন্ডারভ্যালুডের সাথে আপনাকে প্রসপেক্টকে মিশাতে হবে, মিলিয়ে দেখতে হবে। একজন লিখেছেন লিন্ডে বাংলাদেশ, সেটা তো গ্যাস সেক্টর, মানে ওই যে মেডিকেল গ্যাস, এটাও আমি বলতে পারছি না এই মুহূর্তে। তবে ওর যেহেতু তার 50% বিজনেস সেল করে দিয়েছে, সেটাও আমি আসলে কোম্পানি স্পেসিফিক কথা না বলি, সেক্টর ওয়াইজ বলি। একজন লিখেছেন ব্যাংকিং সেক্টর, আমি তো বললাম ব্যাংকিং সেক্টরটা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। যদি সেখান থেকে বেরিয়ে আসার মতো কোনো অবস্থা দেখেন তখন বিনিয়োগ করা যেতে পারে, তবে আন্ডারভ্যালুড অবশ্যই, মানে এগুলোর প্রাইস খুবই কমই তো মনে হয়। যদি দেখেন যে ওখান থেকে ভালো ডিভিডেন্ড ডিল্ড আসে তাহলে বিনিয়োগ করতে পারেন, তবে শর্ত হলো ব্যাংকটার অবস্থা আপনাকে বুঝে নিতে হবে। ফার্মাসিউটিক্যাল সেক্টর একজন বলছেন, ডেফিনেটলি ফার্মাসিউটিক্যাল সেক্টর সবসময় ভালো। ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে যে সমস্ত কোম্পানি ভালো করছে বা তাদের ফান্ডামেন্টাল ভালো, সেগুলো আপনি দেখতে পারেন। আর যে সমস্ত কোম্পানি এখন ভালো করছে না কিন্তু যদি তার কোনো প্রসপেক্ট থাকে সেগুলোতে বিনিয়োগ করতে পারেন। ফার্মাসিউটিক্যাল সবসময় ভালো। আমি কিন্তু ওয়েল সেক্টরে আছি, আমি এটা ওয়েল সেক্টরে বিনিয়োগ করেছি এবং এটা একটা ভুলের মধ্যেই আছে বলতে পারেন। একটা ভুল হয়েছে রিসেন্টলি, আপনারা জানেন যে দেখা যাচ্ছে যে ডিপোজিট গুলো ওই যে ব্যাংকগুলোতে আটকে গেছে বলে নিউজ আসছে। তো এটা বাট ওয়েল সেক্টর আমার কাছে সবসময় ভালো মনে হয়, দাম সবসময় আন্ডারভ্যালুড মনে হয়। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওয়েল সেক্টরটাও বিনিয়োগযোগ্য, তবে একটু বুঝে শুনে বিনিয়োগ করা উচিত, যেহেতু টাকাগুলো আটকে গেছে। সেখান থেকে কি হবে এরকম একটা অবস্থা স্যার বুঝে নিয়ে ওয়েল তারপরে সেক্টর মানে কি স্যার? ওয়েল সেক্টর মানে কি? ওয়েল সেক্টর বলতে বাংলাদেশে যারা ওয়েল মার্কেটিং করে, পদ্মা, মেঘনা, যমুনা, এগুলোই ওয়েল সেক্টর। আর তো কোনো ওয়েল নাই বাংলাদেশে। আছে যেমন আপনারা সিজিও বলতে পারেন, ওয়েল সেক্টরে আছে ইস্টার্ন লুব্রিকেন্ট আছে, কিন্তু ইস্টার্ন লুব্রিকেন্টের প্রাইস তো আপনারা জানেন অনেক বেশি হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কোন সেক্টরের প্রসপেক্ট সামনে ভালো দেখতেছেন? সেটারই উত্তর দিচ্ছিলাম। আমার কাছে তো ফার্মাসিউটিক্যালস, ওয়েল সেক্টর, এগুলোই। আচ্ছা, ওয়েল সেক্টর আমার কাছে সবসময় ভালো লাগে। এভাবে কেউ কোশ্চেন করবেন না প্লিজ, তাহলে আমরা সবাইকে মিউট করে দিতে বাধ্য হব। আপনাদের আর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা মেসেজ বক্সে লিখুন, কারণ এখানে আমরা প্রায় 150 জন আছি, আমাদের অনেকে জয়েন করতে পারে না, আমাদের লিমিটই 150 জন। হ্যাঁ, তো আপনাদের কোশ্চেন গুলো লিখলে স্যার অনেকক্ষণ আছেন, আমরা বেশিক্ষণ থাকবো না।
আপনাদের যদি মনে হয় খুবই আপনি কোশ্চেন করেন, আমাদের কাছে যদি খুবই ইম্পর্টেন্ট মনে হয় তাহলে সেগুলো স্যার থেকে আমরা জেনে নিব। আপনারা চাইলে কোশ্চেন গুলো ও- করতে ও- আমি কিন্তু আবার একটু অ্যাড করি। দেখেন, অয়েল সেক্টরের কথা আসছে তো, অয়েল সেক্টরটা অবশ্যই বাংলাদেশে খুবই প্রমিজিং একটা, মানে প্রমিজিং বলা যাবে না, এটা একটা সিকিউর সেক্টর আর কি, এই কথাটা বলা উচিত। বাট যে খবরটা বাজারে আছে সেটি কিন্তু মাথায় রাখতে হবে, মানে এটি কিন্তু অবশ্যই একটি খারাপ খবর। তো কাজেই সেই খারাপ খবরটাকে মাথায় রেখেই অয়েল সেক্টরটাকে বিবেচনায় নিতে পারেন, এই আর কি। বাট এটা একটা মিক্সড সিচুয়েশন আমি বলবো। যদি এই সিচুয়েশনটা না থাকতো তাহলে আমি কিন্তু খুব সাহসের সাথে পরিষ্কার করে বলতে পারতাম যে অয়েল সেক্টরে বিনিয়োগ করা যায়, কিন্তু এখন বলতে পারছি না আসলে। টেক্সটাইল সেক্টর নিয়ে একজন যে জানতে চাচ্ছেন, আমি আসলে আপনাদেরকে আমি শুরুই করেছিলাম একটা কথা দিয়ে বলে যে আমি আসলে যেটাতে বিনিয়োগ করি না সেটা সম্পর্কে আমি খুব একটা কথা বলি না, বা বলতে পারিও না, স্বাচ্ছন্দ্য বোধ করি না, জানিও না আসলে। টেক্সটাইল সেক্টরটাতে আমি বিনিয়োগ করি নাই। এর কারণটা হলো, টেক্সটাইল সেক্টরে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে একটা সেক্টরে, সেই সেক্টরে বিনিয়োগ করা যায় যে সেক্টরটাতে মানে রিটার্নের সম্ভাবনা অনেক বেশি। টেক্সটাইল এমন একটা সেক্টর যেটা না মানে খুব, মানে এখানে কোনো টেকনোলজির ব্যাপার নাই। মানে আমরা বিদেশ থেকে র মেটেরিয়াল নিয়ে আসি, অর্ডার পাই, বানাই, বিক্রি, এক্সপোর্ট করি, এবং খুবই কম্পিটিটিভ। আমাদের বাংলাদেশের এই টেক্সটাইল সেক্টরকে কম্পিট করতে হয় আমাদের মতো অসংখ্য দেশের সাথে, যেখানে আমাদের মানে প্রফিট মার্জিন খুব কম থাকে। আজকে যে টেক্সটাইলটা, যে গার্মেন্টসটা ভালো করছে, কালকে সেটা ভালো করবে কোনো গ্যারান্টি নাই। গত 1.5 বছরে বাংলাদেশে অনেক টেক্সটাইল বন্ধ হয়ে গেছে, অনেক টেক্সটাইল হয়তো চালু হয়েছে, নতুন করে চালু হয়েছে, অনেকগুলো হয়তো বন্ধ হয়ে গিয়েছে। তো আমি যেটাতে বিনিয়োগ করতে যাচ্ছি সেটা যে বন্ধ হয়ে যাবে না এর কি গ্যারান্টি আছে? সে কারণে আসলে টেক্সটাইল সেক্টরকে আমি কোনো অবস্থাতেই খুব একটা সিকিউর জায়গা মনে করি না আর কি, ব্যক্তিগতভাবে বললাম। ইন্স্যুরেন্স সেক্টর। আসসালামু আলাইকুম স্যার। এটা আমি জানি না আর কি। ইন্স্যুরেন্স, ব্যাংক, এই দুটো আমার জানা নেই। আচ্ছা, ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে স্যার একটু যদি বলতেন, ইন্স্যুরেন্স সেক্টর। আমার আসলে জানা নাই ইন্স্যুরেন্স সেক্টরটা। আচ্ছা, কেউ এভাবে প্লিজ আপনারা কথা বলেন না, আমরা অলরেডি অনেক কিছু স্যারের থেকে জানছি। স্যার, আমরা লাস্ট পর্যায়ে একটু জানতে চাই যে আমরা জানছি 2টা বই আছে, এবং এই 2টা বই বলতে গেলে আমার মতে এটা অনেক মানুষের কাছে আছে অলরেডি, এবং আমাদের এখান থেকে যদি কেউ এই বই 2টা সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে নিতে পারে যদি একটু বলতেন। খুব সহজ, দুটো উপায় আছে। একটি হলো যে আমার কাছে যদি কেউ বলে যে বইটার পিডিএফ চাই, আমি পিডিএফ প্রোভাইড করে দিব। আর যদি কেউ হার্ড কপি চায় তাহলে একটা নাম্বার দিয়ে দেবো, ওখানে পে করলে বইটা পৌঁছে যাবে, অ্যাড্রেস দিয়ে দিলে পৌঁছে যাবে। থ্যাংক ইউ আর স্যার। পিডিএফ চাইলে ফ্রি পিডিএফ পাবে, এটা খুব সহজ আর কি। এবং আমি যে বইটা যে দামে প্রোভাইড করি সেটি আসলে প্রিন্টিং কস্ট, অন্য কোনো কিছু থাকে না ওর মধ্যে। যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, আমি ওনাদেরকে আরেকটু সময় দিতে চাই, যদি ওনারা আরো কিছু প্রশ্ন করতে চান বা কিছু জানতে চান। আমাকে এর অনুরোধ করি, স্পেসিফিক কোম্পানি বা সেক্টর নিয়ে কিছু জিজ্ঞেস করিয়েন না আসলে। এতে হয় কি, মানে মানে আমার কথা দ্বারা পরবর্তীতে আপনার ক্ষতির একটা কারণ হয়ে যেতে পারি আমি নিজে। কারণ ধরেন আমরা হয়তো বিনিয়োগ করি, কিন্তু সেই বিনিয়োগের সবকিছুই যে সঠিক থাকে, অনেক কারণ পরিবর্তন হয়ে যায়, ফ্যাক্টর গুলো পরিবর্তন হয়ে যায়, ফলে সেটা ঠিক থাকে না। যে কারণে এইভাবে না, আপনারা যদি আমার কাছে বিনিয়োগ স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন করতে চান বা জানতে চান, সেগুলো নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু প্রশ্ন করতে পারেন। আমি আর 5 মিনিট আপনাদেরকে আইটি সেক্টর নিয়ে আমার কাছ থেকে দিচ্ছি। জি, স্যার, কাইন্ডলি। ভবিষ্যতে আরো বেশি প্রসপেক্টিভ হওয়ার চান্স আছে, এবং আইটির উপরে নির্ভর করেই তো সবকিছু পরিচালিত হচ্ছে। সো আইটি সেক্টর সম্পর্কে যদি একটু বলতেন। জি, আইটি সেক্টর আমি এটা দেখেন, নির্ভর করছে যে আপনি বাংলাদেশে কোন আইটি সেক্টরে আপনি বিনিয়োগ, কোন আইটি কোম্পানিটাতে আপনি বিনিয়োগ করবেন। আইটি সেক্টর মানে কি, আইটি কারা কারা ভালো করেছে। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই দেখতে পারবো যে ফেসবুক খুব ভালো করেছে, আমরা দেখি ইউটিউব খুব ভালো করেছে, মাইক্রোসফট খুব ভালো করেছে। এই যে কোম্পানিগুলা যেগুলো আইটি সেক্টরে ভালো করেছে, বাংলাদেশে যে সমস্ত আইটি কোম্পানি রয়েছে
তারা কি ধরনের ব্যবসা করে, তারা কি মানে ওই যে আউটসোর্সিং এর ব্যবসা করে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চায় সেটি, নাকি তারা এমন কিছু তৈরি করছে যেটি আমাদেরকে নেক্সট লেভেলে পৌঁছায় দেবে বাংলাদেশ। এরকম যদি কোনো কোম্পানি আপনি আইটি সেক্টরে খুঁজে পান যারা এমন কিছু করছে যেটি বাংলাদেশকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম হবে, অথবা বিশ্বের আইটিতে তারা কন্ট্রিবিউট করতে পারবে, তাহলে তাতে অবশ্যই বিনিয়োগ করবেন এবং সেটি অবশ্যই অনেক প্রমিজিং হবে। কিন্তু এরকম যদি না পান তাহলে আইটি সেক্টর শুধু বাংলাদেশকে খুব ভালো কিছু দিতে পারবে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ স্যার। অ্যাজ এ শেয়ার হোল্ডার আপনি আইটি সেক্টর থেকে খুব ভালো কিছু পাবেন বলে আমি মনে করি না। স্যার, আমরা যেটা অলরেডি জানছিলাম যে একটা ফ্রেমওয়ার্ক সম্পর্কে, যারা এখন পর্যন্ত নতুন, যে একটা ছোট যদি শর্ট একটা ফ্রেমওয়ার্ক দিতেন যেগুলো সম্পর্কে যদি সবাই জানে তাহলে তাদের রিস্ক ক্যাপাসিটিটা অনেকটাই কমে যেত, এরকম কিছু বলা যায় কিনা? সেটি আমি অলরেডি বলেছি যে প্রথম কথা হলো আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে অন্যের কথায় শেয়ার কিনবেন না, প্রথম শর্ত। সেটি কে, সেটা পিটার লিঞ্চও বলেছেন এই কথাটা। পিটার লিঞ্চের কাছেও শুনবেন না, শরীফুল ইসলামের কাছেও শুনবেন না, কোনো শেয়ার বাজারের কোনো যারা বিভিন্ন হাউসে কাজ করেন তাদের কাছ থেকেও শুনবেন না, কারো কাছ থেকে শুনবেন না। আপনি নিজে পর্যালোচনা করবেন শেয়ার, কোম্পানি পর্যালোচনা করবেন। কোম্পানির শেয়ার কেনা মানে কোম্পানির ওনারশিপ কেনা, কাজে আপনি কোম্পানি পর্যালোচনা করবেন। এবং আমি পর্যালোচনা করার প্রক্রিয়া বলে দিয়েছি। প্রথমত আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গিয়ে তার বেসিক যে ফান্ডামেন্টালস গুলো রয়েছে সেগুলো দেখবেন, তাদের অ্যানুয়াল রিপোর্ট নিয়মিতভাবে পড়বেন, কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করবেন, নিউজ পেপার সার্চ করবেন, ফেসবুক সার্চ করবেন, করে যে কোম্পানিটিকে প্রমিজিং মনে হবে সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন। যে কোম্পানিকে ঝুঁকিপূর্ণ মনে হবে সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন না। যে কোম্পানির কোনো প্রমিজিং কিছু দেখবেন না সেটাতে বিনিয়োগ করবেন না। আরেকটি জিনিস, যে কোম্পানি খুব ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন নিশ্চিন্তে, নির্বিঘ্নে, যদি অন্যান্য ফান্ডামেন্টাল ভালো থাকে এবং ক্যাশ ডিভিডেন্ড ভালো দেয় এবং তার অতীত বর্তমান একই রকম থাকে। একই রকম বলতে যে একটা গ্রোথ আছে এবং অতীতেও ভালো দিত এখনো ভালো দেয় এরকম, তাহলে আপনি সেই কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারবেন। ম্যানেজমেন্টের দিকে দেখবেন, ম্যানেজমেন্ট কেমন দেখবেন। যদি তারা খুব ভালো ম্যানেজমেন্ট হয় এবং কোম্পানিটি যদি খুব ভালো মানে ব্যাকগ্রাউন্ড থাকে, বিনিয়োগ করতে পারবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন স্যার, আমার নাম হচ্ছে ওয়ারেস। আমি আপনার সাথে আপনাকে আমি পছন্দ করছি এবং আপনার বইও পড়েছি, মাঝে মাঝে আপনার সাথে আমার কথা হয় স্যার। স্যার আমার একটা প্রশ্ন স্যার, আপনাকে দেখে খুবই ভালো লাগতেছে, আপনাদের দোয়া এবং ভালোবাসা। স্যার আমার দুটো প্রশ্ন স্যার, একটা হচ্ছে যে মানে আপনার একটা কোম্পানির হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। স্যার আমি একটা আপনাকে বলছিলাম আমার মেসেজে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়ার জন্য যা যা দরকার মেইন যেগুলো, সেটার জন্য কোনো বই বের করবেন কিনা এক। সেকেন্ড কথা হচ্ছে যে শেয়ার বাজারে বিনিয়োগ করে কেউ ফাইন্যান্সিয়ালি ফ্রি হইতে পারে কি পারে না বাংলাদেশের শেয়ার বাজারে, স্যার ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া যায় কিনা? হ্যাঁ, এবং এটা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে গেলে আপনাকে লং টার্ম যে প্রসেস আমরা ধরি, এটা কি একেবারেই লং টার্ম আজীবনের জন্য? যেমন অনেকেই দেখি মারা গেছে তারপরে সেই শেয়ার এত লাভে মানে এত ভ্যালু এখন বাড়ছে, তো এরকম কিছু বাংলাদেশে সম্ভব কিনা, এই আর কি স্যার, এই দুটো প্রশ্ন। প্রথম কথা হলো, আপনি যেটা বলছেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখার বিষয়, আমি আমার পরবর্তী প্ল্যানটা বলি। আমি আমার যে আগের বইটি লোনলি ওয়াক, সেটিকে নেক্সট লেভেল নিয়ে চিন্তা করছি। সেখানে আমি বিহেভিয়ারাল ইস্যুস এবং আপনি বলাতে এটাও মাথায় নিলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এগুলোকে কনসিডারেশনে নিয়ে নেক্সট ফেজটা তৈরি করার চেষ্টা করবো। আমার সময় লাগবে এটা করতে। এখন আমি বর্তমানে যে অবস্থায় আছি, এটা ধরেন 2-3 বছরের মধ্যে আশা করছি না। আর আমার লেখার অবশ্যই একটা ম্যাটেরিয়াল লাগবে, আমার তো কিছু সাকসেস স্টোরি লাগবে। এখন পর্যন্ত আমার এই নতুন বই বেরোনোর পর কোনো সাকসেস স্টোরি নাই, সো আমি আসলে কোনো পরিকল্পনা করি নাই এখনো পর্যন্ত। কিছু সাকসেস স্টোরি ছাড়া বই লেখা মানে অর্থ হয় না। তবে হ্যাঁ, ব্যর্থতাগুলো নিয়েও বই লেখা যায়, আমি সেটিও করতে পারি। যদি সামনের দিনগুলোতে খালি ব্যর্থতাই থাকে, সেটিও করতে পারি। আপনার আরেকটা প্রশ্ন ছিল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমি নিজেও এ বিষয়ে কিছুদিন আগে কথা বলেছিলাম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায় কিনা এটি আসলে আমার বইটি থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। আমি নিজেকে
ফাইন্যান্সিয়ালি ফ্রি মনে করি আজকাল। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমার যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ছিল, আমার ইনস্টিটিউটে আমি যে চাকরি করি প্লাস কিছু পার্ট টাইমও আমাকে করতে হতো ইনস্টিটিউটেই। আমি কিন্তু আমার ইনস্টিটিউটের যে পার্ট টাইম যে কাজগুলো সেগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলছি, আমি বন্ধ করে দিচ্ছি আর কি। এর কারণটা কি? এর কারণ হলো আমার আর প্রয়োজন নাই, আমার মোটামুটি আর্থিকভাবে আমি একটা পর্যায়ে পৌঁছে যেতে পেরেছি যে আমার ওই কাজগুলো না করলেও চলে। এখন ওই সব অবসরে আমি নিজের কাজ করতে চাই। এই যে আমার একটা বোধ তৈরি হয়েছে এবং আমি আমার কার্যক্রমের উপরে আছি, এইটির জন্য শেয়ার বাজারকেই আমি আলহামদুলিল্লাহ শেয়ার বাজারের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব হয়েছে। তো কাজেই বাংলাদেশে শেয়ার বাজারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায়, অবশ্যই যায়, কিন্তু তার জন্য কিছু শর্ত রয়েছে। শর্ত হলো যে সমস্ত কাজ করা যাবে না সেগুলো থেকে বিরত থাকতে হবে। কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারের বিষয়ে আমার সবচাইতে বড় অভিযোগ এবং কষ্টের জায়গা সেটি হলো যে বাংলাদেশের কাউকেই, খুব অল্প সংখ্যক মানুষকে আমি পেয়েছি যারা শেয়ার বাজারে এসে যেরকম আচরণ করা উচিত সে আচরণ না করে যেটা করা উচিত না সেই কাজের দিকে মনোযোগ দেয়। তো যে কারণে এরকম যদি চলতে থাকে তাহলে তো এই বাজারে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা সম্ভব নয়। জি স্যার, আমি একটা গার্মেন্টস সেক্টরে আছি, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে। ওইখানে আমি আলহামদুলিল্লাহ 45,000 টাকা স্যালারি পাচ্ছি পার মান্থ। এমনকি বিগত 3 বছর ধরে আমি চাকরি করতেছি এবং এই সময় আমার 3 or 4 লাখ টাকা আমার ক্যাশ আছে। এখন আমি স্যার কিভাবে শুরু করতে পারি, যদি একটু অ্যাডভাইস করতেন। শুরুর অ্যাডভাইস একটাই, আমি আগেও বলেছি যে এই মুহূর্তে আপনার যে ক্যাপিটাল, দেখেন আমি একটু পরিষ্কার করে বলি, আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি এই 2.5 লাখ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করতাম না। কারণ শেয়ার বাজার খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা। এখানে বিনিয়োগ করলে প্রফিট আসবে বা গেইন করতে পারবেন, টাকাটা টিকিয়ে রাখতে পারবেন, এটা কিন্তু সম্ভাবনা খুব কম, বলা যাচ্ছে না, সম্ভাবনা কম। সেজন্য পরামর্শ হলো যে শেয়ার বাজারে সেই অর্থটা বিনিয়োগ করবেন যে অর্থের প্রয়োজন নাই। আপনার যদি মনে হয় যে এই টাকা আপনার কোনোদিন কাজে লাগবে না, এটা অতিরিক্ত বাড়তি, সেই অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করবেন। কারণ শেয়ার বাজারে বিনিয়োগ করার পর আপনি যদি চাপ নিয়ে থাকেন যে এই টাকাটা তো আমার ওখানে বিনিয়োগ করলাম 100 টাকায়, আজকে 90 টাকা হয়ে গেছে, তাহলে আপনাকে কিন্তু এই চাপ আপনাকে খেয়ে ফেলবে। আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, ঘুম নষ্ট হবে, পারিবারিক ক্ষতি হবে এবং আপনি বেশ ক্ষতিগ্রস্ত হবেন। শেয়ার বাজারে বিনিয়োগের আমার শর্ত হলো যে অর্থ আপনার অতিরিক্ত, আপনার কি কি প্রয়োজন, জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন, পরিবারের জন্য অর্থের প্রয়োজন, পরিবারের ফিউচারের জন্য অর্থের প্রয়োজন, এই অর্থগুলো রাখার পরে যে অর্থটা আপনার জন্য অতিরিক্ত, যেটি যদি নষ্টও হয়ে যায় আপনার কোনো অসুবিধা হবে না, অ্যাটলিস্ট আপনি টিকে থাকতে পারবেন, সেই অর্থ আপনি বিনিয়োগ করবেন শেয়ার বাজারে। আপনি যে অবস্থাটা আমাকে বললেন আর তো কোনো তথ্য আমাকে দেন নাই, সেই প্রেক্ষিতে আমি বলছি যে না, এই অর্থ আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করা ঠিক হবে না। তাহলে স্যার সেক্ষেত্রে আমি কিভাবে কি করতে পারি, ডিপিএস ওয়ান কাইন্ড অফ সঞ্চয়পত্র এরকম কিছু? প্রথমত আপনাকে এই টাকাটা এমন ভাবে রাখতে হবে যে যাতে এই অর্থ আপনি প্রয়োজনে ব্যবহার করতে পারেন। সেটি কোথায় সেটা আমি বলতে পারছি না আর কি। আর যদি এরকম কোনো অর্থ আপনার কাছে থাকে যে অর্থটি আপনার বিনিয়োগ করা যায়, আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে ওই লেভেলের উপরের যে অর্থটা, টাকা, সেই টাকা আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। যদি সে এই 2-2.5 লাখ টাকা আপনার সেই অর্থ হয় যেটি বিনিয়োগ করা যাবে আমার শর্তে, তাহলে আপনি সেই টাকা দিয়ে এমন শেয়ার কিনবেন যে শেয়ারগুলো দুটো ঘটনা ঘটতে পারে। একটি হলো যে আপনি নিশ্চিত যে এই কোম্পানিটিতে যদি বিনিয়োগ করা হয় তাহলে আগামীতে এই কোম্পানিতে এই পরিবর্তনগুলো আসতে যাচ্ছে, যার কারণে এই কোম্পানির শেয়ারের দাম আজকে 100 টাকা আছে, কালকে 150 টাকা হতে পারে। আপনি যদি নিজে নিশ্চিত হন, কেউ বলেছে বলে না, কিন্তু আপনি নিজে নিশ্চিত হয়েছেন, তাহলে আপনি এই কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন। এরকম কোনো অপশন যদি আপনার হাতে না থাকে তাহলে আপনি এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করবেন যেখানে আপনি ভালো একটা ডিভিডেন্ড ইল্ড অর্জন করতে পারবেন।
তবে কোম্পানিটার শেয়ারটি আন্ডার ভ্যালুড হতে হবে। কেন বলছি, আপনি ডিভিডেন্ড ইল্ড কত এক্সপেক্ট করেন? বাংলাদেশের শেয়ার বাজারে 8, 9, 10, 12 এর উপর আমি দেখি নাই ডিভিডেন্ড ইল্ড। তো এটা তো আপনি ব্যাংকে রাখলেও তো আপনি এই টাকা আয় করতে পারেন। তো আমি শেয়ার বাজারে কেন বিনিয়োগ করব? শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আমার দ্বিতীয় যে শর্তটা থাকতে হবে সেটি হলো শেয়ারটি আন্ডার ভ্যালুড হতে হবে, ফিউচার প্রসপেক্ট থাকতে হবে। কোনো কোম্পানির শেয়ার যদি আপনি দেখে থাকেন যে এই কোম্পানিটার শেয়ারটা আন্ডার ভ্যালুড কিন্তু ডিভিডেন্ড ইল্ড 8, 9, 10, 12% আছে, তো এখানে আপনি বিনিয়োগ করতে পারেন। তাহলে কি হবে, আপনি ব্যাংকের মতোই রিটার্ন পাচ্ছেন বছর শেষে, আর আপনার 2, 3, 4, 5 বছরের মধ্যে যে কোনো এক সময় ক্যাপিটাল বেড়ে যেতে পারে। তো এই যে বেড়ে যাওয়া, যদি ক্যাপিটাল মার্কেটে আজকে ক্যাপিটাল ফ্লো বাড়ে, বুঝে নেন, ক্যাপিটাল মার্কেটে যদি ক্যাপিটাল ফ্লো বাড়ে তাহলে আপনার আজকে শেয়ারের দাম বেড়ে যাবে। কিন্তু ব্যাংকের রাখা টাকা, ব্যাংকে যদি মানি ফ্লো বাড়ে তাহলে কিন্তু আপনার টাকা বাড়বে না। পার্থক্যটা এখানে। তো যে কারণে ক্যাপিটাল মার্কেটে যদি কোনো শেয়ার আপনি পান যেটা আন্ডার ভ্যালুড কিন্তু সেখানে ডিভিডেন্ড ইল্ড বছর শেষে ভালো 8 থেকে 12%-এর মধ্যে আছে, আপনি নিশ্চিন্তে এখানে, এবং ক্যাশ, সেটা ডিভিডেন্ড হতে হবে ক্যাশ ডিভিডেন্ড, তাহলে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। হ্যাঁ, ক্যাশ ডিভিডেন্ড দেয় হলো 90%, স্টক ডিভিডেন্ড দেয় 10%, আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকেও আপনার কিন্তু ফিউচার প্রসপেক্টে গ্রোথটা অনেক বেশি আসবে, কারণ আপনার শেয়ারের সংখ্যা বাড়ছে আর আপনি জানেন যে এটা আন্ডার ভ্যালুড, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রিটার্ন পাবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আমিনুল ইসলাম। স্যার, আমার প্রশ্নটা এইরকম, এটা সবারই কাজে লাগবে। আমরা যখন মার্কেট ডাউন হয় তখন সাধারণত এই কথা বলে থাকি যে আইসিবি বাজারকে সাপোর্ট দিবে। এখন আমার প্রশ্ন হলো, আইসিবি কে সরকার টাকা দিচ্ছে, সেই টাকা আইসিবি মার্কেটে বিনিয়োগ যদি করে তাহলে মার্কেটকে তো কৃত্রিম ভাবে উপরে তোলা হচ্ছে। কোনো কারণে আইসিবি যদি ওটা আবার তুলে নেয় টাকা, তাহলে তো মার্কেট আবার ডাউন হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি একটা কোম্পানির আয় অনুযায়ী তার দাম নির্ধারণ হবে। সেক্ষেত্রে কৃত্রিম ভাবে মার্কেটকে আইসিবি সাপোর্ট দেওয়ার দরকার কি? এটার প্রাসঙ্গিকতাই কি বা যুক্তিটা কি? আমার তো মনে হয় এটা ঠিক না। এটাই স্যার। আরো প্রশ্ন ছিল কিন্তু সংক্ষেপেই বললাম স্যার, আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু বললাম না। থ্যাংক ইউ স্যার। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলবো যে হ্যাঁ, এই সাপোর্ট যে দেয় এটা হয়তো রাষ্ট্রের কিন্তু কিছু দায়িত্ব রয়েছে, মৌলিক দায়িত্ব রয়েছে। যেমন পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজের দাম কমানো, এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। তো সেরকম শেয়ারের দাম কমে যাচ্ছে, সেখানে শেয়ারের দাম কমে যাচ্ছে মানে কি, আন্ডার ভ্যালুড হয়ে যাচ্ছে, মানে আন্ডার ভ্যালুড আছে, আরো ভ্যালু কমে যাচ্ছে। সেখানে হয়তো আইসিবির একটা উদ্দেশ্যের মধ্যে এটা আছে যে তারা মার্কেটকে সাপোর্ট দিবে, সেই জায়গা থেকে তারা কাজ করছে। কিন্তু আমার কথা সেটা না। আমরা সাধারণ বিনিয়োগকারীরা কি করব? শোনেন, এই বাজারের একটা ফর্মুলা হলো যে যখন সবাই ভীত তখন আপনি শেয়ার কেনেন। যখন এগুলো খবর শুনবেন যে আইসিবি কে মার্কেটে সাপোর্ট দিতে হচ্ছে, তখন যদি অর্থনীতিতে অন্য কোনো খারাপ কিছু না থাকে তাহলে মনে হয় সেটাই কেনার সময়। আমরা যে অ্যানালাইসিস গুলো করি, এই অ্যানালাইসিস গুলোর মেইন সোর্সটা তো হলো অ্যানুয়াল রিপোর্ট বা আদার যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো আছে এগুলাই। তো এই রিপোর্ট গুলা যারা অডিট করে বাংলাদেশের পার্সপেক্টিভে তারাই তো ট্রাস্টওয়ার্থি না। তারা যদি একটা ভুলভাল রিপোর্ট দেয় সেটার উপর বেসিস করে আমরা যে ডিসিশনে নেই না কেন সেটাও তো রং হবে। তো আমরা অডিটরকে কিভাবে সিলেক্ট করব যে কোনো একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টে কোন অডিটর থাকলে আমরা ধরে নিতে পারি যে এটা সঠিক ইনফরমেশন দিচ্ছে, কে থাকলে ধরে নিতে পারি যে এটা রং ইনফরমেশন হতে পারে, এই ফিল্টারিংটা স্যার কিভাবে করা যায়? অডিটরের কোনো ক্রেডিট রেটিং আছে কিনা স্যার? আচ্ছা, জি ধন্যবাদ। এই জায়গাটায় আমি একটা অন্য স্টোরি বলি আপনাদেরকে। সেটা হলো যে ইউনাইটেড স্টেটসে একটা খুব বড় কোম্পানি ছিল যেটির নাম ছিল এনরান, আপনারা অনেকেই জানেন। এবং এনরান ছিল মানে সবচাইতে গ্রোথ সম্পন্ন একটা কোম্পানি ইউনাইটেড স্টেটসে। এবং যে বছরে, এবং হঠাৎ করে কোম্পানিটা দেউলিয়া হয়ে গেল। যে বছরে দেউলিয়া হলো তার আগের বছরগুলিতে আর কি কোম্পানিটির গ্রোথ খুব ভালো ছিল। কিছু এখানে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং ছিল। সবচেয়ে মজার কথা হলো যে এই কোম্পানিটির অডিট ফার্ম ছিল অ্যান্ডারসন। অ্যান্ডারসন ছিল টপ 5 অডিট ফার্মের একটি ইউনাইটেড স্টেটসের। তো তাহলে এখন আপনি কিভাবে কি করবেন? মানে এই যে অ্যান্ডারসন হলো টপ 5 অডিট ফার্মের একটি ইউনাইটেড স্টেটসের, যে অডিটর অফ এনরান, সে এনরান কিন্তু দেউলিয়া হয়ে গেল, তার অডিটর ছিল অ্যান্ডারসন। এখন আপনি কিভাবে কি বলবেন? আমাকে এটা ব্যাখ্যা দেন। আসলে এর কোনো উপায় নাই।
অডিট ফার্মের কথা বিশ্বাস করবেন কি সেটা আপনার ব্যাপার। অডিট ফার্ম এই তো এনরান আমাদেরকে শিখিয়ে গেল তো যে কাকে বিশ্বাস করা যায় কাকে বিশ্বাস করা যায় না। অডিট ফার্ম না কিছু একটা, তাদেরকে একটা ম্যাগনিফাইং গ্লাস দেওয়া থাকে, ওই গ্লাসের মধ্যে যেটুকু পড়ে ওইটুকু তারা দেখে, কিন্তু প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মধ্যে তারা দেখে, কিন্তু এর বাইরে তো অনেক কিছু দেখার থাকতে পারে, সেগুলো কিন্তু দেখার প্রক্রিয়া অ্যাকাউন্টিং এর নাই। অ্যাকাউন্টিং এর কিছু লিমিটেশনস আছে, কিন্তু অ্যাকাউন্টিং এর লিমিটেশনস গুলো মাথায় রেখে আমাদেরকে বুঝতে হবে যে অডিট ফার্ম যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টটা কতখানি আমি রিপোর্টের উপর নির্ভর করব। আমার নিজস্ব বিচার বুদ্ধি আমাকে কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে কোম্পানিগুলোর সম্পর্কে ধারণা তৈরি করতে হবে এবং বিনিয়োগ করতে হবে, কিচ্ছু উপায় নাই, দুঃখিত। স্যার আসলে ধন্যবাদ আপনাকে, প্রশ্ন করার একটা লোভ সামলাতে পারলাম না স্যার। যে এবং ধন্যবাদ টিমকে, আজকে আপনার মতন একজন লিজেন্ডকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, ধন্যবাদ। আমি দুঃখিত, আমি লিজেন্ড নই। অবশ্যই স্যার, আমি আপনাকে একজন বিনিয়োগকারী। আমি যে চেষ্টাটা করে গিয়েছি সেটি হলো, যারা আমাকে জানেন চেনেন, আমার খুব কাছের, এই যে মাত্র রেজাউল আমার ফোন করলো, আমার ছাত্র, এখানে অনেক আমার স্টুডেন্ট আছেন, আমি দেখতে পাচ্ছি তাদেরকে, তারা আমাকে জানেন চেনেন। আমার এই বই লেখার উদ্দেশ্য বই বিক্রি করা নয়, এই বই লেখার উদ্দেশ্য হলো শেয়ার বাজারে বিনিয়োগকারীদেরকে বাঁচানোর চেষ্টা করা। বিলিভ মি, দিস ইজ মাই অনলি ইন্টেনশন অফ দিস বুকস। সো আই এম নট লিজেন্ড, আমি আসলে বিনিয়োগকারী। আমার প্রশ্ন যেটা হচ্ছে স্যার, যেটা আপনি তো অনেক চড়াই উতরাই দেখেছেন, যখন মার্কেট একেবারেই খুবই ডাউন, যখন আন্ডার ভ্যালুড থাকে আমাদের টাকা, তখন বিনিয়োগ ব্লক হয়ে থাকে, সেই মুহূর্তে কি যখন কমতে থাকে তখন কি স্টপ লস দিয়ে বের হয়ে আসা উত্তম, না আমরা স্টপ করে থাকে ওই টাকাটা মানে নতুন বিনিয়োগ করা সম্ভব না, সেক্ষেত্রে স্টপ লস দিয়ে বের হয়ে যাওয়াটা আপনার মতামতটা কি হবে স্যার? যখন এই ধরনের আন্ডার ভ্যালুড কমতে থাকবে, তখন আমরা কি মার্কেট বের হয়ে যাব, আবার পরে ঢুকবো? এই সম্বন্ধে আপনার ওপিনিয়নটা স্যার যদি আমি। আমার অভিজ্ঞতা থেকে বলি। হ্যাঁ, স্টপ লস বলে একটা জিনিস আছে শেয়ার বাজারে, আমি কখনো স্টপ লস চর্চা করি নাই। তো আমার কাছে মনে হয়েছে স্টপ লস চর্চা করি নাই বলে কিছু সুযোগ আমি হাতছাড়া করেছি। এই স্টপ লস তারাই করবে যারা খুব স্মার্ট, যারা এই টাইম গুলো সম্পর্কে খুব ভালো তাদের ধারণা থাকে, মানে যারা টেকনিক্যাল অ্যানালিসিসে খুব এক্সপার্ট, তারা হয়তো স্টপ লসের চর্চা করতে পারে। আমি যেহেতু নিজে টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করি না, আমি মূলত যেহেতু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, প্রসপেক্ট অ্যানালিসিস করি, শেয়ারের দাম যখন পড়তে থাকে বিলিভ মি আমার একটুও টেনশন হয় না। এটাই ঘটে, এবং এখনো যেরকম আমার বিনিয়োগে কোনো টেনশন আমার হচ্ছে না, এর কারণ হলো আমার ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা আছে এবং আমি প্রসপেক্ট সম্পর্কে ধারণা রাখি, মানে আমার যেহেতু অ্যানালিসিসটা ওইদিকে। কাজেই স্টপ লসের চর্চা আমি করি না। স্টপ লস করা যেত, যেমন ধরেন যে যখন আমি বুঝতে পারছি যে এটা এখন পিকে আছে, পড়ে যাবে, ওই সময় স্টপ লস করা যায়, কিন্তু পড়ে গিয়েছে এখন স্টপ লস করব, এইটা আমি কোনো জাস্টিফিকেশন খুঁজে পাই না। তবে যারা করেন তারা যদি স্মার্টলি করতে পারেন, আমি তাদেরকে জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বিনিয়োগ করে থাকেন আর যদি প্রসপেক্ট অ্যানালিসিস করে বিনিয়োগ করে থাকেন, স্টপ লস নিয়ে ওরি দেওয়ার কিছু নাই। জি স্যার, আন্ডার ভ্যালুড, এটা একটা কোম্পানি আন্ডার ভ্যালুড, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে এটা এই শেয়ারটা আন্ডার ভ্যালুড? এটা যদি একটু ক্লারিফাই করতেন তাহলে। আন্ডার ভ্যালুড বোঝার কিছু উপায় থাকতে পারে। এক নাম্বার হলো, আমাদের দেশে একটা গাইডলাইন ছিল অনেক আগে, এটা কাজ করতো, এখন আর কাজ করে না। এটা বেঞ্জামিনের একটা মানে ভ্যালুয়েশন প্রক্রিয়া আছে, আমি ওইটাতে যাচ্ছি একটু পরে। আগে বলা হতো যে ন্যাভের 5% 5 টাইমস পর্যন্ত শেয়ারের দাম হতে পারে বাজারে, নেট অ্যাসেট ভ্যালু যা তার থেকে 5 গুণ পর্যন্ত হতে পারে। এই কথাটা বলা হতো 2010 সালের দিকে, যখন শেয়ারের দাম খুব বেশি ছিল, 9-10, যে একটা শেয়ারের ন্যাভ যা তার 5 গুণ পর্যন্ত শেয়ার হতে পারে, দাম হতে পারে। এটা একটা। আপনি প্রাইস আর্নিং রেশিও দিয়েও মোটামুটি একটা ধারণা করতে পারেন যে যদি P40 কাছাকাছি থাকে তাহলে তো সেটা মানে প্রাইসটা আসলে এমন পর্যায়ে আছে যে সেটা কেনা যায় না। তো ভ্যালু শব্দটা কিন্তু ন্যাভের সাথে সম্পর্কযুক্ত, যে কারণে এবং মার্কেটের সাথে এর সম্পর্ক আছে, মার্কেট প্রাইস কত, যে কারণে বেঞ্জামিন একটা ভালো ফর্মুলা দিয়েছেন যেটা আপনারা জানেন, ওই যে
√22.5 মাল্টিপ্লাইড বাই ইপিএস মাল্টিপ্লাইড বাই ন্যাভ, এইটা দিয়ে কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে ওর মানে শেয়ারটি আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড অবস্থানে আছে। এই ফর্মুলাটা ইউজ করে একটা ধারণা নিতে পারেন মোটামুটি। স্যার, আপনার সেশনের সময় যে বিষয়টা বললেন যে প্রসপেক্ট অ্যানালাইসিসটা আমরা ভেরিফাই করতে পারি সরাসরি প্রজেক্ট বা কোম্পানিটা ভিজিট করে, তো আমরা যারা রিটেল ইনভেস্টর আছি আমরা যদি ভিজিট করতে চাই আমাদেরকে তো পাত্তা দিবে না। এখন সেক্ষেত্রে যদি স্যার আমরা ভিজিট করতে চাই, এটা কি কোনো মানে যে জেনারেল সেক্রেটারি আছে বা কোনো একটা ওয়ে হয়ে যাওয়া যায়, বা এটা কোনো গাইডলাইন আছে স্যার, যদি একটু বলতেন। আমি জানি সেলিম রাজা খুব স্মার্ট, সে নিজেই রাস্তা বের করে নেবে কিভাবে যাবে। স্যার রাস্তা পাচ্ছি না, থ্যাংক ইউ স্যার। জি জি, ধন্যবাদ। ঠিক আছে, স্যার জুবাইর আসসালামু আলাইকুম স্যার। জি, ভাই ওয়ালাইকুম আপনার কোশ্চেন জুবাইর পাফেল ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ স্যার। আমার কোশ্চেনটা ছিল স্যার যে এই অনেকেই বলে যে মানে নির্দিষ্ট সময় পর মার্কেট বুলরান হয়, যেমন 10-এর উদাহরণ দেয়, তারপরে করোনার পরে একটা যে বুলরান এই ধরনের উদাহরণ দেয় স্যার। কিন্তু দেখা গেল যে স্যার এই যে কিছুদিন আগে 1000 পয়েন্টের একটা আপ এবং ডাউন হলো, হয়তো কিন্তু এখানে কিন্তু স্যার কোম্পানির আর্নিংস বা অন্যান্য যে বিষয়গুলো সাধারণত ফান্ডামেন্টালি আমরা চিন্তা করি, এই ধরনের কিন্তু পরিবর্তন এই অল্প সময়ের মধ্যে হয় নাই, কিন্তু হয়তো নীতিগত কিছু পরিবর্তনের কারণে আবার এই মার্কেটটা ডাউন হয়েছে স্যার। তো এই ধরনের ক্ষেত্রে এরকম কোনো থিওরি কি আছে স্যার যে এই ইকোনমিক সার্কেলের পরে মার্কেট আপ ডাউন হয়, বা ইন্টারেস্ট রেটের সাথে যে সম্পর্ক বা এই ধরনের জিনিসগুলো কি কাজ করে নাকি স্যার এই পুরোটাই এটা মেকারদের হাতে থাকে স্যার? ডেফিনেটলি একটা ওয়েব আছে, কিন্তু সেই ওয়েবটাকে রিড করা খুব মুশকিল, এবং এই ওয়েবের কোনো ফর্মুলা সম্ভবত নাই। বাংলাদেশের ক্ষেত্রে তো কাজ করবে না মনে হয়। যেমন ধরেন যে আমি বুল রান দেখেছি 1995-এ, 1996-এ কলাপস হলো। বুল রান আসলো 2010-এ, 9-এ এবং 10-এ কলাপস হলো। তাহলে 1995 থেকে 2009 আপনি যদি অঙ্ক করে দেখেন যে তাহলে চলে আসার সময় প্রায় হয়ে গেছে, কিন্তু আসলে বর্তমানে অর্থনীতি যে অবস্থায় আছে বুল রানের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তো কাজেই এটা কাজ করবে না এইভাবে, মানে কোনো ফর্মুলায় এটা চলবে না। আর বুল এবং বিয়ার যে আপনি যে মার্কেটের কথা বলছেন, সেটি আমার মনে হয় কিছু সাইক্লিক বিষয় থাকতে পারে। যেমন মানুষ সবসময় কিন্তু আন্ডার ভ্যালুড অ্যাসেটের দিকে যাওয়ার কথা। তো আন্ডার ভ্যালুড অ্যাসেট বাংলাদেশে এখন কোনটা? আপনি যদি বলেন ল্যান্ড, আমাদের কাছে মনে হয় আন্ডার ভ্যালুড না। আমার কাছে মনে হয় না যে ল্যান্ড আন্ডার ভ্যালুড, আমার কাছে মনে হয় ল্যান্ড ওভার ভ্যালুড। তবে ল্যান্ডের থেকে মানুষ সুইচ করে শেয়ার বাজারে আসবে সেটারও সম্ভাবনা নাই। এর কারণ হলো বাংলাদেশের সাপ্লাই অফ ল্যান্ড ইজ ভেরি লিমিটেড। বাংলাদেশে কোনো গোল্ড সিলভারে বিনিয়োগকারী আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ছিল, যা ছিল খুব অল্প। ওনারা গোল্ড ছেড়ে দিবেন এখনো সে পর্যায়ে আছেন বলে মনে হয় না, বিকজ গোল্ডের বুল রান এখনো চলছে। আমার কাছে মনে হচ্ছিল যে থেমেছে, বাট এটা এখনো চলছে দেখতে পাচ্ছি। তো যে কারণে গোল্ড থেকেও সুইচ করে এই মার্কেটে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আসলে বাংলাদেশে শেয়ার বাজারে যদি আমরা শেয়ার বাজারটাকে আবার একটা ভালো পর্যায়ে দেখতে চাই, তাহলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে তারা যতদিন পর্যন্ত না বিনিয়োগযোগ্য অবস্থায় আসতে পারছে, ততক্ষণ পর্যন্ত মনে হয় না যে আমরা বাংলাদেশের শেয়ার বাজারকে ভালো জায়গায় দেখতে পারবো। আর অর্থনীতি যতদিন পর্যন্ত না আবার চাঙ্গা হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত শেয়ার বাজারে খুব একটা আমি আশা করতে পারছি না আর কি। তবে একটা কথা বলি, যে সেই জন্য আমি কিন্তু বারবার যে কথাটা বলেছি সে কথাই বলছি, যে আপনারা যদি মনে করেন যে না আপনারা বুল রানের জন্য অপেক্ষা করবেন, তাহলে শেয়ার বাজার এখনো মনে হয় না যে সে পর্যায়ে আছে। তবে শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগ যোগ্যতা সবসময়ই আছে। যদি বুল রান না থাকতো, বুল রান কতদিন থেকে নাই বাংলাদেশের শেয়ার বাজারে? বুল রান 2010-এর কলাপসের পরে আমি দেখি নাই। একটা দুটো সেক্টরে বেড়েছে, একটা দুটো কোম্পানির ক্ষেত্রে বেড়েছে, কিন্তু বাংলাদেশের শেয়ার বাজার ওভারঅল কখনোই আর 2010-এর পর দেখি নাই। তো অথচ আমার মতো মানুষ যে শেয়ারে নেশাগ্রস্ত, সে কিন্তু শেয়ার থেকে বের হয়নি। আপনারা কখনোই আমার পোর্টফোলিওতে ক্যাশ দেখতে পাবেন না। এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স, এইভাবে আমার শেয়ার পোর্টফোলিওটা, আমার যে অ্যাকাউন্ট গুলো সবসময় শেয়ারে ভরা থাকে আর কি, ফুল থাকে। কথা হলো বুল রান তো কখনোই দেখিনি।
তো বুলরান 2010-এর পর দেখি নাই। 2010-এর আমার পোর্টফোলিও সাইজের থেকে এখন পোর্টফোলিও 10 টাইমস, আলহামদুলিল্লাহ। মানে আমি কিন্তু বুলরান দেখি নাই। তো তার মানে কি শেয়ার বাজার বিনিয়োগ করা যাবে না বুলরান না আসা পর্যন্ত? যাবে। আপনাদেরকে অবশ্যই যে ফর্মুলা বলছি সেই ফর্মুলায় বিনিয়োগ করতে হবে। ফান্ডামেন্টাল দেখবেন, প্রসপেক্ট দেখবেন, কোম্পানির ডিভিডেন্ড দেখবেন, কোম্পানির গ্রোথ দেখবেন, কোম্পানির ম্যানেজমেন্ট দেখবেন। একটাই দুটাই আপনি হয়তো ভালো করবেন না, কিন্তু আবার বেশ কিছুতে ভালো করবেন। এটাই তো হওয়ার কথা আর কি। স্যার তাহলে কি ইনফ্লেশন আর ইন্টারেস্ট রেট এই দুটো যদি কমে আসে তাহলে কি কিছু একটা আশা করা যায় স্যার? হ্যাঁ, এটা ভালো কথা বলছেন। ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে ব্যাংকের ডিপোজিট কমে গিয়ে মানুষ তো অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে। তখন মানুষ বেটার অপশন খুঁজতে গিয়ে শেয়ার বাজারকে অপশন হিসেবে নিতেও পারে। এটা একটা সম্ভাবনা। আমি ব্যক্তিগতভাবে শেয়ার বাজারের ভালোর জন্য মানে যে উপায়গুলো দেখি সেটা আপনাদেরকে বলি, বাট আপনাদের বলে তো আসলে এটা তো মানে আসলে যাদেরকে বলার কথা তাদের কাছে আমার কথা পৌঁছানোর কোনো সুযোগ আমার নাই। মানে আমি আসলে ওই লেভেলটা মেনটেন করতে পারি না। বাংলাদেশের শেয়ার বাজারকে যদি ভালো করতে হয়, মানে এখান থেকে 2-3টা রাস্তা আছে। 1 নম্বর হলো এই শেয়ার বাজারে যে আমরা যে ট্যাক্স দেই আর কি, শেয়ার বাজারে যারা আমরা বিনিয়োগ করি তারা কিন্তু ট্যাক্স দিয়ে থাকি 2বার থেকে 3বার। যেমন ধরেন আপনি কোম্পানিতে বিনিয়োগ করলেন, সেই কোম্পানি একবার ট্যাক্স দিল, আবার আপনি যে ডিভিডেন্ডটা পাইলেন তারপর ট্যাক্স দিচ্ছেন। তো এই ট্যাক্স রেটটা কিন্তু আমরা ওই আয়ের উপরে আমাদের যে আয়টা আসে তারপর আমরা ট্যাক্স দেই। সেই ট্যাক্সটা কর হার অনুযায়ী আপনার ইনকাম অনুযায়ী হয় কর হার। তো সেটা এই ডিভিডেন্ডের যে আয় সেখান থেকে যে আপনি আমরা যে ট্যাক্স পে করি সেই ট্যাক্স কিন্তু ইন্টারেস্ট থেকে যে আয় করি একই রকম ট্যাক্স পে করি। মানে দুটোর ক্ষেত্রে কোনো পার্থক্য আমি দেখি নাই আর কি। তো ডিভিডেন্ডের ক্ষেত্রে যদি সরকার বলে যে ট্যাক্স রেটটা যদি সরকার কমিয়ে দিতে দেয় কখনো, তাহলে কিন্তু এই শেয়ার বাজারে ক্যাপিটাল ফ্লো এত বাড়বে যে আর কাউকে কিছু করতে হবে না। ওই আইসিবি কেও সাপোর্ট দিতে হবে না, আর বাংলাদেশ ব্যাংকের দিকেও আমাদেরকে তাকিয়ে থাকতে হবে না। শুধু ট্যাক্স রেটের 2-1টা স্ল্যাব নামিয়ে দেন, দেখেন যে বাংলাদেশে শেয়ার বাজারকে আর কেউ ধরে রাখতে পারে কিনা। মানে সকল বিনিয়োগ এখানে চলে আসবে, মানে প্রচুর ক্যাশ ফ্লো বাড়বে এখানে, শেয়ার বাজার খুব ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে। আবার দেখেন এই যে ব্ল্যাক মানি হোয়াইট করার কথা বলা হয়, রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করলে নাকি ব্ল্যাক মানি হোয়াইট করা যায়। রিয়েল এস্টেট সেক্টরের মতো একটা মানে কেউ কিছু মনে করিয়েন না, এই কথাটা রিয়েল এস্টেট সেক্টরের মানুষজন শুনলে আমার উপর খুব রাগ করবে, কিন্তু রিয়েল এস্টেট সেক্টরের মতো মানে আনপ্রোডাক্টিভ সেক্টর খুব কম আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় রবার্ট কিওসাকির বইটা পড়েন। রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়ে দেখেন তিনি কি বলেছেন, এবং এটার বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আসলে রিয়েল এস্টেট কোনো অ্যাসেট না, এটা একটা লায়াবিলিটি, রবার্ট কিওসাকি বলেছেন। তো রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করতে বলে, রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করা মানে হলো রিয়েল এস্টেট সেক্টরকে উৎসাহিত করা। রিয়েল এস্টেট সেক্টরকে উৎসাহিত করবো কেন? রিয়েল এস্টেট সেক্টরে আমরা কি বৈদেশিক মুদ্রা অর্জন করি? কিচ্ছু না। রিয়েল এস্টেট সেক্টর আমার বৈদেশিক মুদ্রা কনজিউম করে। আমরা বিভিন্ন স্তরে আমাদের এই রড সিমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা র মেটেরিয়াল বিদেশ থেকে ইম্পোর্ট করি, এবং আমরা এখানে যখন একটা রিয়েল এস্টেট দাঁড়িয়ে যায় ওখানে আমরা শুধু বসবাস করতে পারি। আমরা ওখানে হয়তো ভাড়া দিয়ে 2 টাকা উপার্জন করতে পারি। তার রেট অফ রিটার্ন কত থাকে? ডেপ্রিসিয়েশন কি বিবেচনায় নেওয়া হয়? এই সেক্টরের মতো আনপ্রোডাক্টিভ সেক্টর আর কয়টা আছে? তো সেই সেক্টরকে উৎসাহিত করার জন্য বলা হয় ব্ল্যাক মানিকে এখানে ইনভেস্ট করলে এটা টাকাটা হোয়াইট করা যাবে। ক্যাপিটাল মার্কেটকে যদি একমাত্র অপশন রাখতো সরকার, ক্যাপিটাল মার্কেট আজকে দাঁড়িয়ে যেত। ক্যাপিটাল মার্কেট মানে ইজ এ গুড সোর্স অফ ফান্ডিং ফর দ্য কোম্পানিজ ডিফারেন্ট ফিউচার প্রজেক্টস। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এই সেক্টরে কেন ব্ল্যাক মানিকে হোয়াইট করার সুযোগ দিই না? আপনারা অনেকে বলবেন যে ব্ল্যাক মানিকে হোয়াইট করার সুযোগ কেন দিবেন? এটা একটা খুব ভুল কথা। ব্ল্যাক মানি জিনিসটা হলো যেই টাকাটা অবৈধভাবে উপার্জিত, এর সবসময় তো তা না। এটা এমন একটা টাকা যে টাকাটাকে মানে সে ট্যাক্স পে করে নাই। তো সেই টাকাটাকে আপনি যদি হোয়াইট না করার সুযোগ দেন, সে তো সারা জীবন ব্ল্যাকই থেকে যাবে। এই টাকাটা তো ইকোনমিতে আসবে না। আপনি তো ইকোনমিতে আনার জন্য ব্ল্যাক মানিকে হোয়াইট করার সুযোগ দিবেন। এইটার মধ্যে খারাপটা কি আছে? আমি খুঁজে পাই না। তো এই যে ব্ল্যাক মানিকে আপনি হোয়াইট করার সুযোগ দিবেন, বলে দেন ক্যাপিটাল মার্কেট একমাত্র সেক্টর যেখানে বিনিয়োগ করলে ব্ল্যাক মানিকে হোয়াইট করা যাবে।
এটা তো বলে না। এটা বললেই কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট দাঁড়িয়ে যায়। ক্যাপিটাল মার্কেটে ব্ল্যাক মানিকে ফাইট করার সুযোগ দিতে হবে, 1 নাম্বার। ক্যাপিটাল মার্কেটে ট্যাক্সের রেটটাকে আপনি 2x স্ল্যাব নিচে নামিয়ে দেন, তারপরে দেখেন। তো আসলে সঠিক কাজটা সঠিক ভাবে হচ্ছে না আর কি বাংলাদেশে, বলেই আমরা আসলে এতদিন ধরে দীর্ঘমেয়াদে ক্যাপিটাল মার্কেটে এত একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। স্যার আমাদের টাইম প্রায় শেষ। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। Can I ask you one question, sir, before you leaving here? মডারেটর বলতে পারবেন। আচ্ছা করেন ভাই। জি স্যার, ফার্স্ট অফ অল স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, থ্যাংক ইউ আপনাকে যে হোল হার্টেডলি ইউ আর পুটিং ইউর টাইম এন্ড এনার্জি টু জাস্ট এডুকেটেড আস। আপনি থ্রু ইউর কনভারসেশন আপনি শেয়ার করলেন যে ভুলটা আপনি করছেন, একটা দুইটা কোম্পানির নাম এখানে আপনি উল্লেখ করছেন। আপনার সাকসেস স্টোরি কি স্যার এখানে একটু শেয়ার করা যায় কিনা, যে শেয়ারগুলো লং টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইউ আর গেইনিং সাম কাইন্ড অফ বেনিফিট? হ্যাঁ, সাকসেস স্টোরি তো আছে। যেমন ওই আমি অনুরোধ করবো এই বইটা একটু পড়ার জন্য, অন্য কোনো কারণে না, আসলে ওখানে সব স্টোরি আছে। আমি সামিট অ্যালায়েন্স পোর্টে একবার বিনিয়োগ করেছিলাম, এটা সবচেয়ে বেশি আমাকে রিটার্ন দিয়েছিল। আমি কিনছিলাম 18 টাকা 19 টাকা করে। তো আমার কেনার একটা কারণ ছিল, এই কোম্পানিটা তখন ওই যে রিভার টার্মিনাল প্রজেক্টে বিনিয়োগ করছিল আর কি। এই খবরটা আমি খুঁজে বের করেছিলাম ওদের অ্যানুয়াল রিপোর্ট থেকে, নিউজ পেপার সার্চ করে কনফার্ম হয়েছিলাম, এবং আমি জানতে পেরেছিলাম যে এটা এই বছরে শেষ হয়ে যাবে। যে সময় কিনলাম, কেনা শুরু করলাম, তার কিছু পরেই আর কি শেয়ারটার দাম বাড়া শুরু হয়েছিল। আমার 4 থেকে 5 মাস এর মধ্যে আমি যে কেনা দামের থেকে 3 গুণ দামে বিক্রি করতে পেরেছিলাম আর কি। তো এটি একটি সাকসেস স্টোরি আমার ছিল। আমি যমুনা অয়েলে বিনিয়োগ করেছিলাম, সময়টা মনে নাই আমার। সেই সময় কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে সরকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। তো এটা ওই 2010-এর পরপরই আর কি। তো সেই সময় মার্কেট কলাপস করেছিল, বাট আমার খুব একটা লস হয় নাই। এর কারণ হলো যমুনা অয়েলের ওই সময় ইনকামে গ্রোথ ছিল, ওই যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কারণে। সাথে ওই সময় তারা কিছু স্টক ডিভিডেন্ড দিয়েছিল, ফলে আমি যে পরিমাণ শেয়ার পেয়েছিলাম, যে পরিমাণ প্রাইস হারিয়েছিল শেয়ারটা, তাতে আমার ব্রেক ইভেনে আমি বেরোতে পেরেছিলাম অলমোস্ট। আর আমার একটা বড় পরে আমি খুব ভালো একটা খুব বেশি যে সাকসেস পেয়েছি সেটা বলতে পারছি না, বাট আমাকে ভালো একটা সার্ভাইভাল দিয়েছিল। সেটি হলো কোভিড এর সময় আমি বিনিয়োগ করেছিলাম এসিআই লিমিটেডে। বিনিয়োগ করার একটাই কারণ ছিল যে যেহেতু এটা ফার্মাসিউটিক্যালস প্লাস এর যে বিজনেসগুলো আছে, বিজনেসগুলোর সাথে পুরোটাই আসলে কোভিড এর সাথে যায় বলে আমি বিনিয়োগ করেছিলাম। ওইটা যখন চীনে কোভিড শুরু হয়েছিল সেই সময় আমি কেনা শুরু করেছিলাম। বাংলাদেশে তখনও এটা কোভিড বাংলাদেশে তখন পৌঁছায় নাই, এরকম একটা সময় আমি আসলে বিনিয়োগ করেছিলাম। তো 1 মিনিট আমার একটু এটা, হ্যাঁ আচ্ছা জি, সেই সময় আমি বিনিয়োগ করেছিলাম। তো ওই সময়ও আমি একটা মোটামুটি ভালো লাভ করতে পেরেছিলাম এসিআই থেকে। আর এর আগে একবার আমি লাভ পেয়েছিলাম লিন্ডে বাংলাদেশে, যখন লিন্ডে বাংলাদেশ করছিল ওই যে তাদের রূপগঞ্জে তারা তাদের প্ল্যানটাকে শিফট করছিল, সেই সময় আমি ভালো লাভ করেছিলাম আর কি। এটাও আমার প্রসপেক্ট অ্যানালিসিসেরই ফল। আমি যখন তারা শিফট করছিল তখন আমি বিনিয়োগ করেছিলাম, যখন প্রজেক্ট অপারেশনে গেল তখন আমি বিক্রি করে দিয়েছিলাম। লিন্ডে থেকে আমি পরে এই যে 2024-এ লিন্ডেতে বিনিয়োগ ছিল, বাট সেই সময় লিন্ডের দাম আমি 1400 করে কেনা ছিল, 1000 টাকায় নেমে গিয়েছিল, বেশ লস হয়ে গিয়েছিল। আমার ভুল ছিল একটা আমার অ্যানালিসিসে, বাট ভুলটা থেকে আর বেরোতে পারবো বলে মনে হচ্ছিল না, তাও হোল্ড করছিলাম। তো লাকিলি কোম্পানিটা ওই যে তার বিজনেস বিক্রি করে দেওয়াতে বেশ বড় ক্যাপিটাল গেইন ডিভিডেন্ড আকারে দিল, ফলে ওই সময়টায় আমি বেরিয়ে যেতে পেরেছিলাম ব্রেক ইভেনে। তো এগুলো গেইন না, এটা ব্রেক ইভেনে সার্ভাইভাল বলতে পারেন। এরকম কিছু স্টোরি আছে। ন্যাশনাল টিউবস একটা ছিল যে সময় আমি যখন তারা নতুন গ্যাস কানেকশন দেওয়া শুরু করলো, তিতাস প্লাস অন্যান্য গ্যাস কোম্পানিগুলা, তখন ওই ন্যাশনাল টিউবস এর যে পাইপ বিক্রি করে ওটা বিক্রি বেড়ে গেল, প্রফিটে গেল, ওই সময় আমি কিছু লাভ করেছিলাম। এই আর কি, কিছু সাকসেস স্টোরি আছে আমার।
সামান্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আরেকটু যদি আরেকটা মিনিট আপনার কাছ থেকে সময় চাচ্ছি। আমরা আর কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না, সরি। স্যারেরও অনেকবার ফোন আসছে আর আমাদেরও টাইম হয়ে গেছে। স্যারের থেকে এতটাও আশা করি নাই, আমি অনেক টাইম পেয়েছি আমরা সবাই মিলে। তো আপনাদের যদি একান্ত কোনো প্রশ্ন থাকে প্রয়োজনে আমাকে আমাদের ইনবক্সে মানে লিখতে পারেন, বা স্যারের ফেসবুক আইডি মানে সার্চ দিলেই হবে। আপনি ওখানে যেও স্যারের মেসেজে লিখতে পারেন। আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আমাদের শেয়ার বাজার যাতে ভালো করে আমরা সবাই সে প্রত্যাশা করি, আমাদের শেয়ার বাজারটা ফিরে আসুক, আমরা শেয়ার বাজার নিয়ে থাকি, শেয়ার বাজারে আমরা যাতে টিকে থাকতে পারি, এরকম একটা সময় যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সবাই মিলে দোয়া করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।